যাহা বলিব সত্য বলিব। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে যাহা বলিব সত্য বলিবতে। শুরু হয়ে গেল আর একটি আনকোড়া এপিসোড। ধীরে ধীরে পর্দা উঠছে যাহা বলিব সত্য বলিবর। লাখ লাখ শ্রোতা এই মুহূর্তে কান পেতে আছেন আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2-এ। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। আজকে যাহা বলিব সত্য বলিবর আসনে জীবনের চরম ভুল, অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখো মানুষের মুখোমুখি কে হচ্ছেন সেটা চলুন অনুষ্ঠানের শুরুতেই আমরা জেনে নেই আরজি সুমনের কাছ থেকে। যাহা বলিব সত্য বলিব। আজ জীবনের অপ্রিয় সত্য লাখো শ্রোতার সামনে তুলে ধরবেন শাহজাহান সাজু। বয়স 41, কিন্তু দেখে মনে হতে পারে 50 ছাড়িয়ে গেছে সেই কবে, এবং ক্লান্তির ছাপ স্পষ্ট চোখে মুখে। কথা বলেন খুবই ধীরে ধীরে। ছোটবেলা থেকেই অভাবের সঙ্গে লড়াই করে বেড়ে উঠেছেন। জীবনযাপন যেমনি সাধারণ তেমনি অসাধারণ পরিবারের মানুষদের প্রতি তার ভালোবাসা। অমানসিক কষ্ট সহ্য করেও রাজি আছেন শুধুমাত্র ভালোবাসার মানুষদেরকে একটু সুখ দিতে। শাহজাহান সাজুর ভাষায় তিনি নাকি কখনো জীবনকে নিয়ে স্বপ্ন দেখার সময়ও পাননি, তবে মাঝে মাঝে ভাবেন সমাজ নিয়ে, দেশ নিয়ে। শাহজাহান সাজু শত কষ্টের মাঝেও টাকা পয়সা নিয়ে কখনো কারো সঙ্গে প্রতারণা করেনি এবং কারো দান নেয়ার চেয়ে পরিশ্রম করে উপার্জন করাটাকেই বেশি পছন্দ করেন। এই মানুষটির জীবনের বাকি ইতিহাস জানতে ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে। যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আমরা সুমনের কাছ থেকে জানলাম শাহজাহান সাজু হচ্ছে আজকের অতিথি, যিনি তার জীবনের চরম অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখো মানুষের মুখোমুখি হচ্ছেন। তার কাছে আমরা যাব। তবে প্রিয় শ্রোতা, আজকে আমাদের সাথে এক্সপার্ট প্যানেল থেকে যোগ দিচ্ছেন প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহেল রানা। প্রথমেই আমি তার সঙ্গে একটু ফোনে কথা বলতে চাই। সোহেল রানা, আমাকে শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা আশা করছি যে পুরো অনুষ্ঠান আপনি শুনবেন। শোনার পরে আপনি আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। মতামত প্রদান করবো এবং থাকবো। জি, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় শ্রোতা, আরো একবার বলছি, আজকে আমাদের সাথে এক্সপার্ট প্যানেলের প্রথমবারের মতো যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহেল রানা। প্রিয় শ্রোতা, আমরা চলে যাচ্ছি মূল পর্বে। আমরা মুখোমুখি হচ্ছি আজকের অতিথি শাহজাহান সাজুর। শাহজাহান সাজু, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। লাখ লাখ মানুষের সামনাসামনি আপনি হয়েছেন এবং সবাইকে যে প্রশ্নটা আমি করে থাকি আপনাকেও ঠিক একই প্রশ্ন করব, যে কেন অনুভব করলেন এরকম একটা অনুষ্ঠানে এসে নিজের জীবনের চরম অপ্রিয় সত্য কথাগুলো সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিতে? অনুভব করছি এই জন্যই যে আমার মতো এরকম ভুল যাহাতে এই বাংলাদেশের আর কেউ না করে, আর এই ভুলের জন্য আমি যে শাস্তি পাইতেছি এমন শাস্তি যেন কেউ না পায়। খুব সহজ ভাষায় বলে দিয়েছেন প্রিয় শ্রোতা, বাংলাদেশের কোনো মানুষ যেন এই ভুল না করে এবং তার মতো শাস্তি যেন পৃথিবীর কোনো মানুষ না পায়। শুরু হচ্ছে যাহা বলিব সত্য বলিব। জি প্লিজ শুরু করুন। বাল্য জীবনটা ছিল এরকমই। বাবা যখন সয় সম্পত্তি বিক্রি করে তখন কিছুই ছিল না, বাবা সর্বশান্ত হয়ে যান। তখন বয়স 6 থেকে 7 বছর। আমরা মোট হইলাম 6 ভাই 1 বোন। আমার বাবা দ্বিতীয় বিয়ে করছেন, আমার মা হইল দ্বিতীয় সংসারের। আচ্ছা, কি কাজ করতেন উনি? উনি কৃষি কাজ করতেন। আচ্ছা। তারপর বয়স যখন আমার 6-7 বছর, তখন এই পেটের ক্ষুধায় বাবা সবসময় ঘরে খাবার সংগ্রহ করতে পারতো না। পেটের ক্ষুধায় গিয়া
পরের বাড়িতে কাজ করতে হতো। 7 বছর বয়সে যখন ওই মাঠে গরু চড়াইতাম, তখন 1 বছর এই গরু চড়ানোর পর বছর শেষে গিয়ে আমার 2 মণ ধান দিত। আচ্ছা আচ্ছা, সেটা আমি ঘরে নিয়ে দিতাম। কোথায় বাড়ি ছিল আপনাদের? আমাদের বাড়ি ছিল সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা। সুনামগঞ্জ জেলা, তার মানে সুনামগঞ্জ জেলা থেকে আপনি এই অনুষ্ঠানটা শুনে, যে কোনো ভাবে হোক শুনে আমাদের এখানে যোগাযোগ করেছেন। জি জি। আমাকে একটু ছোট্ট করে বলবেন আপনি কিভাবে যোগাযোগ করলেন আমাদের এখানে, কিভাবে আসলেন? এখানে আমি যখন কারাগারে ছিলাম দীর্ঘদিন, কারাগারে থাকা অবস্থায় এই অনুষ্ঠানটা অনেক সময় এই রেডিওতে শুনতাম। ওকে। তখনই আমার ইচ্ছা ছিল একসময় আমি এখানে আসবো। আচ্ছা। কিন্তু কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এখানে আসার মতো কোন পরিবেশ সৃষ্টি হয়নি। এর পরবর্তীতে আমার যখন সংসারে কলহ বিবাদ চলে আসলো, আমাকে সবাই ত্যাগ করে চলে গেল, তখন আমি এমনই অসহায় হইলাম। আমার পরিচিত এলাকায় মৌলভীবাজার জেলা, সেখানে যাই, গিয়া বোর্ডিং এ থাকি। তখন বোর্ডিং এ এক লোক ছিল, ওর নাম মিরাজ। সে বলল, ভাই আপনি ওই রেডিও স্টুডিওতে চলে যান। ওকে। তো আমাকে রাত্রে বেলায় গাড়িতে উঠলাম, পরে এখানে কারণ বাজারে না দিয়ে অফিসটা দেখা দিয়ে সে চলে যায়। আচ্ছা, এই আসলাম আমি এখানে। জেলের ভিতর থেকে আপনি আমাদের অনুষ্ঠান শুনেছেন, সুনামগঞ্জে আপনার বাড়ি, সেখান থেকে যোগাযোগ করে নিজ পকেটের পয়সা খরচ করে আপনি আজকে এখানে এসেছেন এবং এসে বারবার আপনি যোগাযোগ করেছেন। তারপরে আজকে আপনি লাখো মানুষের সামনে এখানে বসেছেন এবং আজকে বসে শুধুমাত্র নিজের জীবনের অভিজ্ঞতাগুলো বলবেন, বিনিময়ে কষ্ট, বঞ্চনা, অনেকের গালি, অনেকের কাছ থেকে ভৎসনা এসব শুনে বাড়ি ফিরবেন। এই হচ্ছে আমাদের আজকের অতিথি। প্রিয় শ্রোতা, আমরা বারবারই বলার চেষ্টা করি, যা তার জীবনে ঘটেছে সেটা তো ঘটেই গেছে, সেটা শাস্তি সে পাচ্ছেনি। আপনি সচেতন হলেই আমাদের অনুষ্ঠান সাকসেস। আপনার জীবনে যেন এমনটা না হয় এবং সেই উপকারটি উনি করতে এসছেন। যারা ওনাকে গালমন্দ করেন, যারা ওনাকে খারাপ কথা বলেন, তাদেরকে আমি বিনীত অনুরোধ করতে চাই, এরকম কাজ করা থেকে বিরত থাকুন, সমালোচনা করুন গঠনমূলক উপায়ে। ফিরতে চাই আপনার কাছে। তারপর কষ্ট করার পর বাবা এমনই একটা জায়গায় গিয়া বাড়ি একটা সংগ্রহ করছেন, চতুর্পাশে গ্রাম মধ্যে একটা ঝিল। সেখানে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার জায়গা হেঁটে যেতে হয়। সেখানে শুধু 1 থেকে 1.5 ফুট কাদা, সেই কাদা মাটি এবং জঙ্গল, বন জঙ্গল ভেঙে ভেঙে সেখানে যেতে হতো। সেখানে গিয়ে কিছু জমি আবাদ করা হয়েছে, সেখানে ধান চাষাবাদ করেছিলাম। পরবর্তীতে কাল বৈশাখের যে শিলাপাথরে এই ধানগুলো নষ্ট করে দিল, একে একে 2 বছর। পরবর্তীতে যে অনাহারে পেটের ক্ষুধায় এলাকা ছেড়ে মৌলভীবাজার জেলায় চলে আসি আমি একাই। আপনি একাই পরিবার ছেড়ে? জি। ওকে। এখানে এসে কোনো কাজকর্ম পাইনি। সেখানে আমার এক সৎ ভাই থাকতেন, আমার সাথে আরো 2টা লোক ছিল আমার এলাকারই, এবং আমার আরেকটা সৎ ভাই আমার সাথে আসছিলেন। এখানে যখন আমাদের কোনো কাজকর্ম নেই, পকেটে টাকা নেই, এই আমার সাথে যে সৎ ভাই আসেন, উনাকে নিয়ে, আমার পূর্বে যে সৎ ভাই এখানে থাকতেন, উনাকে নিয়ে খাওয়া দাওয়া করান। আমি শুধু চেয়ে চেয়ে দেখি, 1 দিন 2 দিন এইভাবে। পরে 5 দিন পার হয়ে গেছে। পরবর্তীতে আমরা এক কাজে যাই, সেখানে ওই পৌরসভার একটা পুষ্কুণ্ডি ছিল, সেখানে কচুরি পানা ছিল। এই পানাগুলো উঠাইতে কাজে গেলাম। 3 দিন কাজ করার পর সেই ঠিকাদার আমাদেরকে টাকাও দেয়নি। পরে এই অনাহার অবস্থায় প্রায় 5 দিন এখানে কাটাইলাম। কাটানোর পরে এখান থেকে আরেক গ্রামে কাজে চলে যাই। সেখানে গিয়া মালিকের সাথে আমাদের কথাবার্তা হয় যে একাধারে 2 মাস চাকরি করার পর সে টাকা দিবে, এর আগে পূর্বে কোনো টাকা দিবে না। কিসের চাকরি ছিল সেটা? সেটা কৃষি কাজ। ওকে। তো আমি যে বাড়িতে কাজ করতাম সেই মালিকটা খুব কঠোর ছিল। তখন আমার এই 2 মাসের চাকরির মধ্যে আমি 1 মাস 15 দিন চাকরি করার পর আমার বড় ভাইকে গ্রামের বাড়ি থেকে আবার খবর দিয়ে এখানে আনি যে ভাইয়া এখানে কাজ আছে, আপনি চলে আসেন। ভাইয়া আসার 1 সপ্তাহ পরেই বাবা আসছেন। বাবা এসে বলছেন যে বাড়িতে খানা খুরাক নাই, তোমাদের ছোট ভাইদেরকে ওর আর বাঁচানো সম্ভব না, তোমরা পারলে কিছু টাকা দাও। তখন মালিকের কাছে আমরা বিনীত আবেদন জানাইলাম। মালিক বলল, না, তোমাদের সাথে আগে আমাদের কথা ছিল যে চাকরি শেষে টাকা নিবে। তো বাবাকে কিছুতেই টাকা দিতে পারলাম না। অন্যদিক থেকে হাওলাত করে 2 ভাইয়ে 700 টাকা দিয়ে দিচ্ছি বাবা। ওকে। এই 700 টাকা নিয়ে বাবা গ্রামের বাড়িতে যান, চাল ডাল নিয়ে গিয়ে দেখেন যে জিলের মধ্যে, বাড়িটার মধ্যে মা রেখে আসছিল ছোট ভাইদেরকে, ওরা কেউ সেখানে নাই। প্রচন্ড ঝড় বৃষ্টি, বন্যার পানিতে ঘর দর সব উড়ে নিয়ে গেছে। তো পাশের গ্রামের এক লোক, গ্রাম অঞ্চলের ভাষায় বলে ইঞ্জিলের নৌকা বা টলার, সেই টলার দিয়ে ওদেরকে পানি থেকে উদ্ধার করে নেয়। ওকে। স্বজন আছে, আমার এক চাচার বাড়িতে নিয়ে দিয়ে আসে। সেখানে 2-3 দিন থাকলেন। থাকার পরে এলাকাবাসীরা বললেন যে আপনারা এক কাজ করেন, আমার এই ছেলে মেয়েগুলো সহ আমাদেরকে আপনাদের ইঞ্জিলের নৌকা দিয়ে মোহনগঞ্জ নিয়ে রেল স্টেশনে দিয়ে আসে। তখন বাবাকে এই সবাইকে নিয়ে রেল স্টেশনে দিয়ে আসে। তখন বাবা আবার এই সেখান থেকে বাসে আবার মৌলভীবাজার যান। যাওয়ার পর ওই যে সৎ ভাই ছিল, উনার বাসায় যখন গেছেন, বাবাকে এবং আমাদের ছোট ভাইদেরকে দেখে উনি প্রচন্ড রাগ করলেন। রাগ করে বাবার প্রতি জুতা এবং ঝাড়ু নিয়ে আসেন বাবাকে অপমান করতে।
এবং আমার মা ও ছোট ভাইদেরকে অপমানি করত। আমার ছোট ভাই আর বাবা আবার আমার কাছে চলে যায়, গিয়া বলতেছে যে দেখো আমাদের তো এই অবস্থা। ওই দিন আমি মালিকের কাজে যাইনি, কাজ করতে করতে আমার পায়ে ঘা হইয়া পা পচে গেছে। তখন মালিকের সাথে বলছি যে আমার কিছু টাকা দেন, ওষুধ আনি। মালিক বললো যে না, টাকা তোমাকে দেওয়া যাবে না, ভালো হইলে তুমি হাইটে চলে যাবে। রাস্তার পাশে বসে আছি, এমন অবস্থায় আমার যে ছোট ভাই ও আর বাবা চলে গেছে। ছোট ভাইটা মনে হয় 3-4 দিনের ভিতরে খাওয়া দাওয়া করেন। ও আমার দিকে তাকাই চৌকার পানি ফেলতেছে। তখন বললাম কাঁদিস না ভাই। ওরে জোরে ধরে মালিকের ঘরে গেলাম, গিয়া বললাম যে চাষি আমার ভাইকে 4টা ভাত দেন। তখন 4টা ভাত দিছে, আমার ভাই খাইছে। খাওয়ার পরে ওই বাড়ির উঠানের মধ্যে ধান মারা দিতেছে। আমার ভাইকে বললো যে যাও গরুটা খাও গিয়া। তখন গরুটা খাইতেছে। মালিককে বললাম দেখেন আমি চাকরি করি কার জন্য? মা বাবা ভাইদের জন্য। ওরাই যদি মরে যায় তো আমার চাকরির কোনো সার্থকতা নেই। আপনি হয়তো টাকা দেন কিছু, না হয় আমি চাকরি করব না। কইল না, টাকা দেওয়া যাবে না। তখন ওই আমার বাবা এবং ছোট ভাইকে নিয়ে আমি ওইখান থেকে চলে আসি। আইসা আমি নিজেই একটা বাসা ভাড়া নেওয়ার চিন্তা ভাবনা করলাম। তখন খুব নর্মালি বাসায়, এটা ফুটপাতের মতোই গেলাম। 200 টাকা মাসে ভাড়া। পরিবেশ খুবই খারাপ, নোংরা। বাবা বলেন যে না, এখানে বসবাস করা যাবে না। তো এক রাত কোন রকম থাকলাম। পরের দিন সকালে আবার এখান থেকে চলে গেলাম আরেক জায়গায়। সেখানে গিয়া এক মালিকের এখানে মোটামুটি ভালোই ঘর, কাঁচা ঘরে, সেখানে ভাড়া নিলাম 200 টাকা মাস। কোথায় ভাড়া নিলেন, কোন এলাকাটা? ওইটা মৌলভীবাজার জেলার কুসুমবাগ এলাকা বলে। ওকে। তো সেখানে যাওয়ার পর এখন কর্ম তো হাতে কিছুই নেই, টাকাও নেই। ওদেরকে নিয়ে উপবাস এই পরে 2-3 দিন চলতেছে। বোনটারে এক বাসায় দিয়ে আসলাম। তখন বোনটার বয়স 4 থেকে 5 বছর হবে। ছোট ভাইটারে দিলাম এক দোকানে। ওই মালিকেরই একটা ধান ছিল, ওই ধানটা কেটে দিলাম। মালিক 600 টাকা দিলেন আমাদেরকে। এই 600 টাকা দিয়ে বাবা কিছু চাল ডাল আনলেন, সিদ্ধ করে 2 বেলা 3 বেলা খাওয়া দাওয়া করলাম। পরে কি করব, কোনো কাজের সন্ধান নেই। তখন ওই যে আমার সৎ ভাই ছিল, উনি মাটির কাজ করে টুকরি কোদাল দিয়ে। আমার তো সেই ব্যবস্থা নেই, একটা টুকরি কোদাল সংগ্রহ করতে গেলে 300, 400, 500 টাকা লাগে। তখন অন্য লোক দিয়ে ভাইয়ের কাছে খবর পাঠাইছি যে আমার একটা টুকরি কোদাল দেয়। তখন ভাই বললেন কি যে টুকরি কোদাল আমি ভাড়া দিই। তখন 60 টাকা রোজে কাজ করা যায়। তখন ভাইয়ের কাছ থেকে আমি প্রতিদিন 30 টাকা টুকরি কোদালের ভাড়া দিয়ে মাটির কাজ করি। মানে আপনার সৎ ভাইয়ের কাছ থেকে? জি। প্রায় 1 সপ্তাহ কাজ করার পর যে মালিকের এখানে ভাড়া আছি, ওই মালিক বলতেছি কি যে না, আমার ঘর ভেঙে ফেলবো, তোমরা এখানে থাকতে পারবে না, চলে যাও। আবার এখান থেকে ওদেরকে নিয়ে এই মৌলভীবাজার জেলায় এটাকে বলে চাঁদনী ঘাট, সেখানে চলে যাই। সেখানে গিয়া এই গাছতলায় আশ্রয় নেই। প্রায় 2 রাত থাকার পর কর্ম তো হাতে নেই, টাকা নেই, উপবাস থাকি। তখন এক হোটেল আছিল সামনে, ওই হোটেলওয়ালা সারাদিন বিক্রি করে, লাস্টে কিছু ভাত, ঠান্ডা ভাত ওতেগুলি থাকে, ওইগুলি আমাকে ডাইকে খেয়ে পড়ে বাঁচতে পারছেন, এরকম একটা অবস্থা? হ্যাঁ, এরকম একটা অবস্থায় গেছে। প্রায় এখানে 3 বছর একাধারে। তো এখান থেকে কিছু আয় দেয় হয়েছে প্রায় 10-15 হাজার টাকার মতো। 3 বছরে সবাই মিলে রোজগার করেছেন 10,000 টাকার মতো? হ্যাঁ। ওকে। এই টাকাটা দিয়া বড় ভাইকে গ্রামের বাড়িতে পাঠাই। তখন আমার এই চাচার কাছ থেকে ভাইয়া 1.5 বিঘা জমি, এটা বলে কি বন্ধক রাখা হয়, এই জমিটা বন্ধক রাখছে, রাইকা ওইটাতে আবার ধান চাষাবাদ করছে। এইভাবে প্রায় 2 বছরই আমরা এই জমিটা চাষ করছি। করে প্রায় 60-70 মণ ধান করে হয়েছে। তখন অবস্থায় আমি ওই বিয়ের প্রোগ্রামে যাই। বিয়ের প্রোগ্রামে কি? কিসের বিয়ের প্রোগ্রাম এটা? হ্যাঁ, আমি যে বিয়েটা করি। আপনি বিয়ে করেন? হ্যাঁ, বিয়েটা করিনি। তখন ওই বাড়িতে যখন ফুল ফ্যামিলি সবাই গ্রামের বাড়িতে চলে যাবে, আমি যাব না, আমি এক জায়গায় কাজ করি। তখন আমি থাকবো কোথায়? যখন বাসা ছেড়ে দিলে তো আমার থাকার জায়গা নাই। তখন আমি ওই আমার এক খালা থাকতেন নদীর পাড়ে, ওইখানে কলোনি করছিল, সেখানে যাই। সেখানে যখন যাই, গিয়ে দেখি খালাও নেই বাসাতে, কেউ নেই। তখন আমি পানি খাওয়ার উদ্দেশ্য করে ওই কলোনির ভিতরে যাই। তো সেখানে খালা যেহেতু নাই, তখন ওই কলোনিতে পানি খাইতে যাই। গিয়া দেখি একটা কাঁচা ঘরের মধ্যে মাটিটা কাদামারি, এটা মাঝে ধানের খের ফালানো আছে, সেখানে একটা শিশু বাচ্চা শুয়ে আছে, আর 7-8 বছরের একটা মেয়ে দরজায় বসে কাঁদতেছে। ওকে। ওর চুলগুলো খুব এলোমেলো, চোখের পানি পড়তেছে। গিয়া জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? ওর নাম বললো শিরিন আক্তার। শিরিন আক্তার? জি। তো ওরে দেখে, ওর কান্না দেখে আমার কেমন একটা লাগলো। জিজ্ঞাসা করলাম ওই ছেলেটাকে যে আমার ভাই, তোমার মা বাবা কোথায়? কইলো কাজে গেছে। ওই থেকে পরে মেয়েরা বললাম যে তোমার ভাইয়ার কি চিকিৎসা করেছো? কইলো না। তখন আমার পকেটে ছিল 600 না 700 টাকা। বললাম তো তোমার ভাইয়াকে নিয়ে চলো ডাক্তারের কাছে যাই। ওই মেয়েটার মুখের ভাষা ছিল আমার আঞ্চলিক ভাষা, কিন্তু চিনতাম না ওকে। এমনিতেই ওরে নিয়ে ডাক্তারের কাছে যাই, যাওয়ার পর চিকিৎসা করে না ওর বাসায় দিয়ে যায়। ওই মেয়েটা কি আপনার আত্মীয়র মধ্যে কেউ ছিল নাকি এমনিতেই পাড়া প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী, আমার যে মামার বাড়ি গ্রামেরই। আচ্ছা।
তো ওরা যে এখানে থাকে সেটা আমি জানতাম না, চিনতাম না। ওকে। তো এই মেয়েটারে তারা ছোট ভাইটার চিকিৎসা করে ওদের বাসায় দিয়ে যায়, তখন মাঝে মধ্যে ওদের বাসায় যাইতাম। তো সেখান থেকে এই মেয়েটারে আমি একটু ভিন্ন চোখে দেখতাম। ভিন্ন চোখে মানে? ভিন্ন চোখে মানে ওর একটা আদরের সহিত আমি দেখতাম। মানে আপনার ভিতরে একটা মহব্বত জন্ম নিয়েছিল? মহব্বত চলে আসছে। আপনার বয়স তখন কত? তখন আমার বয়স 14 থেকে 15 বছর। মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স এরকম 8 থেকে 9 বছর। 8 থেকে 9 বছর। ওর মা বাবা কাজ করতো? মা বাবা কাজ। কিসের কাজ করতো? এই বাসাবাড়ি থেকে। ওরা কয় ভাই বোন ছিল? ওরা 4 বোন 1 ভাই, এ হইল 4 নম্বর। 4 নাম্বার। আর বাকি 3 বোন? ওরা বড়। তারপর ওই ওদের বাসায় অনেক সময় আসা যাওয়া করতাম, ওরে আমি এক সময় কাপড় চোপড় কিনে দিতাম বা তেল সাবান এগুলো কিনে দিতাম। এইভাবে আস্তে আস্তে ওর সাথে সম্পর্ক গড়ে ওঠে। আপনি তখন ফুপুর বাসাতেই থাকতেন, খালার বাসাতে থাকতেন? হ্যাঁ, খালার বাসাতেই থাকতেন। তখন প্রায় 1 বছর পর আমার ফ্যামিলি সবাই আবার এই মৌলভীবাজার জেলায় আসে। আচ্ছা। আইসা আমার বড় ভাই আমার কাছ থেকে হিসাব কিতাব নিল যে এতদিন তুই রুজি করে টাকা পয়সা কি করছিস। তখন বাইরে আমি প্রায় 16,000 টাকা দিই। ওই খালায় আমার বললো যে ওর কাছে আরো অনেক টাকা পয়সা আছে, ওই যে শিরিনের মা বাবাকে সে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করে। মানে আপনার আপন খালা বললো যে আপনার কাছে আরো টাকা পয়সা আছে, আপনি শিরিনের বাবা মাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। এটা কি সত্য ছিল? হ্যাঁ, এটা ওর মা বাবাকে টাকা পয়সা দিতাম না, কিন্তু ওর প্রতি একটু আমার ঝোঁক ছিল। এর পরবর্তীতে ওর সাথে এই সম্পর্কটা দিন দিন খালি গাঢ় হইতে থাকলো। আর ভাইয়া যখন আমাকে পরবর্তী নিয়ে খবর দিয়ে বললো যে তোর কাছে আরো টাকা আছে, সেই টাকাগুলো কোথায় আছে বল, আর জেলাল চাঁদের মেয়ের সাথে তোর কি সম্পর্ক। আপনি যেটা বলছিলেন যে আপনার ভাই আপনাকে বলছিল যে তোর কাছে আরো টাকা আছে এবং চাঁদ মিয়ার মেয়ের সাথে তোর কিসের সম্পর্ক, তারপর? ভাই যখন বললেন যে লালচাঁদ মিয়ার মেয়ের সাথে তোর কি সম্পর্ক, জি, আমি ভাইয়াকে ভয় পেয়ে বললাম যে আমার কোনো সম্পর্ক নেই। তবু ভাইয়া বিশ্বাস করেনি। বিশ্বাস না করার পর ভাইয়া আমাকে মায়ের দূর করতে চেষ্টা করে। ভাইয়া আমার 2-3টা চড় থাপ্পড় দিয়েছে। মায়ের খেয়ে আমি ওই আবার কাঁদতে কাঁদতে ওই নদীর পাড় দিয়ে আবার ওই লালচাঁদ মিয়ার বাসার সামনে যাই। সেখানে গিয়ে আমার যখন এই কান্না অবস্থায় ওই শিরিন মেয়েটি আমাকে দেখতে পায়। তখন সে দৌড়ে গিয়া তার মার কাছে বলে, তখন ওর মা এসে আমাকে নিয়ে গেল বাসায়, নিয়ে তার আদর যত্ন করে বললো যে কি হয়েছে তোমার বলো। আমি বললাম ওই খালা আপনাদের ব্যাপারে নিয়ে কিছু কূটনীতি করেছে আমার বাসায়। তখন এই দিন থেকেই মনে করেন আমার মা বাবা এবং ওই শিরিনের পরিবারের সাথে একটা বিরোধ সৃষ্টি হইল। সেই বিরোধ সৃষ্টি হইতেছে আর আমাদের ভালোবাসার সম্পর্কটা শুধু আরো গাঢ়ই হইতেছে। তখন সেও আমার প্রতি একটু ভিন্ন রকম দৃষ্টিতে এসে চলাফেরা করে। একে একে এইভাবে বাড়তে বাড়তে প্রায় 2 বছরই চলে গেল। আচ্ছা। 2 বছর পর এই বিয়ের প্রস্তাব যখন আমি দিই আমার পক্ষ থেকে, অন্য কেউ আর দেয়নি, আমার মা বাবা রাজি হয়নি। মেয়ের মা বাবা বলতেছি কি তোমাদের এক গার্জিয়ান আসুক আমরা বিয়ে দিব। ওকে। এখন আমার গার্জিয়ান পক্ষের কেউ নেই। পরবর্তীতে এই অপেক্ষা করতে করতে একসময় শিরিনকে নিয়ে আমি পালিয়ে যাই গ্রামের বাড়িতে। ওকে। গ্রামের বাড়িতে গিয়া তো সেখানে আমার যাওয়ার মতো নিজস্ব কোনো বাড়ি নেই, ঘর নেই। গিয়া উঠছি ওই শিরিনের বড় দুলাভাইয়ের বাড়িতে। সেখানে যখন গিয়া উঠি সকালবেলায় খবর পাইলেন তার দ্বিতীয় দুলাভাই। আচ্ছা, আমি একটু জানতে চাই আপনি আসলে কোন গ্রামের বাড়িতে গেছেন? এটা কি শিরিনদের গ্রামের বাড়িতে গেছেন নাকি আপনার গ্রামের বাড়িতে গেছেন? ওইটা শিরিনদের বড় দুলাভাইয়ের গ্রামে। বড় দুলাভাইয়ের গ্রামে গেছেন। ওকে, তারপর? তারপর তার দ্বিতীয় দুলাভাই যখন খবর পাইলেন সকালবেলা সে গিয়া শিরিনকে নিয়ে যায় ওর বাড়িতে। আমি রাত্রে ছিলাম আমার গ্রামে, পার্শ্ববর্তী গ্রামে। তখন সকালবেলা আমি গেছি শিরিনের দুলাভাইয়ের বাড়িতে। গিয়া যখন দেখলাম শিরিন নেই, তখন আমার মনে একটা আঘাত লাগছে সে কোথায় যেতে পারে। আচ্ছা। শিরিনের দুলাভাইয়ের বাড়িতে ওদেরকে খোঁজ খবর নিলাম, ওরা কেউ বলতে রাজি না হওয়াতে শিরিনের দ্বিতীয় দুলাভাইয়ের বাড়ির দিকে আমি সন্ধান নিলাম। সেই গ্রামটি আবার আমার মামার বাড়ির গ্রাম। সন্ধান নিয়ে দেখলাম যে ওই তার দ্বিতীয় দুলাভাইয়ের বাড়িতেই আছে। তো আমি শিরিনের সাথে আর যোগাযোগ করার কোনো ব্যবস্থা করতে পারিনি। দ্বিতীয় দুলাভাই আমারে বললেন যে দেখ ভাই, যাই করছস আমার শালিকে তুই বাগাই নিয়ে আসছস, এখন আপাতত আমার বাড়িতে যাবি না, আমি মৌলভীবাজার চলে যাচ্ছি, সেখানে কি হয়েছে আগে আমি জেনে আসি। এই কথা বলে যখন তার দ্বিতীয় দুলাভাই নাম হইল হাকিম, সে চলে যায় মৌলভীবাজারে। তখন ওই তার দ্বিতীয় বোনটি আমার খবর দিয়ে নিয়ে বলতেছে, দেখো ভাই, আমার ছোট বোন সে এখনো বিয়ার উপযুক্ত হয়নি, তোমারও বয়স হয়নি, যেহেতু তোমরা চলে আসছো, তা আমরাও গরিব মানুষ, আমার বোনটিকে তুমি সাগরে ভাসিও না কোনোদিন। আমি বড় বোন হিসেবে তোমার এই কথাটাই বললাম। আমি বললাম ঠিক আছে বোন, আমি যেন ওরে নিয়ে আসছি, এখনো তো ওরে বিয়ে আমি করিনি, যদি আমার ভাগ্যে হয় বিয়ে শাদী হয়, আমি যত সময় জীবিত আছি ওকে আমি
সাগরে ভাসাবো না। 2 দিন পর ওর দুলাভাই হাকিম মৌলভীবাজারতে যায়, গিয়ে তার শালিকে বলে যে ওর সাথে কোনো যোগাযোগ করতে পারবি না, কথাবার্তা বলতে পারবি না। তখন সে তো ছোট মানুষ, ভয় পেয়ে আমার আর কোনো যোগাযোগ করেনি। আমি অনেক চেষ্টা করি যোগাযোগ করার জন্য, তাও হয়নি। তখন ওই হাকিম শালিকে পরামর্শ দিয়েছে যে তুই ওর বিরুদ্ধে অনেক কিছু বলবে চেয়ারম্যান সাহেবের কাছে, ও তোকে জোর জবরদস্তি করে মৌলভীবাজার থেকে বাগিয়ে নিয়ে আসছে। তখন সে এই কথা চেয়ারম্যানের সামনে গিয়া বলেনি। 1 সপ্তাহ পরেই ওই শিরিনের বাবা মা ওই হাকিমের বাড়িতে চলে যায় মৌলভীবাজার থেকে। যাওয়ার পর আমি যখন ওই কথাটা শুনছিলাম অন্যের মুখ থেকে, তখন আমি সরাসরি ফেস টু ফেস ওদের সামনে যাই। যাইয়া শিরিনকে আমি প্রশ্ন করি, তুমি কি এই কথা বলছো যে তুমি আমার কাছে বিয়ে দিলে তুমি আত্মহত্যা করবে? শিরিন বলে যে না, আমি এই কথা বলিনি, এই কথা যে আমাকে বলবে আমি তাকে জুতা দিয়ে মারবো। তখন তার দুলাভাই হাকিম প্রচন্ড রাগ করে। তারপর রাগ করার পর শিরিনের বাবা যখন ওই বাড়িতে আর থাকেনি, 2 দিন না 3 দিন থাকার পর অন্য বাড়িতে চলে গেছে, ওদেরও কোনো নিজস্ব বাড়িঘর নেই। তখন শিরিন কিন্তু ওই হাকিমের বাড়িতেই থাকে, সেখান থেকে অন্যদিকে যাইতে দেয়নি। তখন রাত্রের বেলা শিরিন এবং তার দুলাভাই, তার বোন, তারা এক জায়গায় ঘুমা। আমি গোপনে বাইরে থেকে শিরিনকে দেখার চেষ্টা করি। সে তখনই শিরিনের ইজ্জত লুটার চেষ্টা করে, কিন্তু তার বোন একই বিছানায় ঘুমিয়ে থেকে তার বোনকে এইভাবে দিতে পারে না। তার বোন প্রচন্ড বাধা দেয়। বাধা দেওয়ার পর শিরিনের বড় বোনকে এমন ভাবে সে টর্চারিং করে, এগুলো সীমাহীন। দাঁড়ান। প্রথম কথা হচ্ছে, আপনি এটা কিভাবে দেখলেন? এটা আমি ওর যে বাঁশবেতের ঘর ছিল, ওই ঘরের ফাঁকে দিয়া আমি শিরিনকে দেখার চেষ্টা করতাম। তখন চেষ্টা করতে গিয়ে দেখলাম এই ঘটনা। ওই শিরিন যে পাশে ঘুমাইছে, তার বোন এবং শিরিন, তার দুলাভাই, 3 জন একই সাথে ঘুমাইছে। তার দুলাভাই বলতেছে কি, শিরিন আমার পাশে ঘুমাবে, তুমি ওই পাশে ঘুমাবে। ঘরের ভিতরে ল্যাম্বাতি জ্বালানো, ওরা এই কথাটা নিয়ে বিতর্ক আসছে। একসময় শিরিনকে সে জোর করে না তার পাশে শোয়ায়। তখন শিরিনের বোন হাল্লা চিৎকার করে ওঠে। পরবর্তীতে আপনি শিরিনকে আবারও জিজ্ঞেস করেছিলেন? না, শিরিনকে আর জিজ্ঞেস করিনি, ওই ব্যাপারে কিছুই জিজ্ঞেস করেনি। তারপর শিরিনের বোন যখন হাল্লা চিৎকার শুরু করলেন, তখন ওর বোনকে খুব মারধর করলেন। তখন শিরিন চলে যা হাকিমের মার কাছে, মানে শিরিনের মায়ের কাছে। সেখানে গিয়ে রাত কাটায়, সেখানে প্রায় অনেক দিন থাকে। দাঁড়ান, আমি একটা SMS পোলের মুখোমুখি করতে চাই। প্রিয় শ্রোতা, আপনারা এখন পর্যন্ত যতটুকু শুনেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে উনি আসলে হাকিমকে নিয়ে, শিরিনকে নিয়ে যা দেখলেন বা যা হলো, সেটা আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য? আমরা একটা SMS পোলের মুখোমুখি করতে চাই আপনাদেরকে। আপনারা যদি মনে করেন যে আজকে আমাদের যে অতিথি আছে এখানে, শাহজাহান সাজু, যা বলছে এই ব্যাপারটি নিয়ে সেটা সত্য, তাহলে আপনি লিখবেন ইয়েস। যদি আপনি মনে করেন ও যা বলছে তা বিশ্বাস করার মতো না, তাহলে আপনি লিখবেন নো। এবং আপনি যদি সত্য মিথ্যা কোনো কিছুই লিখতে না চান, আপনি যদি কনফিউজ থাকেন, আপনি তাহলে লিখতে পারেন নো কমেন্টস। SMS পোল খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনুষ্ঠানের জন্য, এবং আমি আপনাকে বলবো যারা যাহা বলিব সত্য বলিব সত্যি শ্রোতা, তারা সবাই SMS পোলে অংশগ্রহণ করুন। SMS পোলে অংশগ্রহণ করার জন্য নিয়মটি হচ্ছে, প্রথমে আপনি লিখবেন আমাদের স্টেশনের নাম ABC স্পেস আপনার ওপিনিয়ন, ইয়েস অথবা নো, এরপর ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। একটু পরেই আমরা জানিয়ে দেবো SMS পোলের রেজাল্ট, কত শতাংশ মানুষ শাহজাহান সাজুকে এই ঘটনার প্রেক্ষাপটে বিশ্বাস করেছে। আপনি একটু পরে জানতে পারবেন কম্পিউটারের কাছ থেকে। লেটস কন্টিনিউ দ্য স্টোরি। তারপর ওই মা ওই ঘরে যখন চলে গেল, সেখানে বেশ কিছুদিন থাকলো। তখন আমি তো ওই আমার চাচতো ভাই, খালতো ভাই বা সৎ ভাই, ওদের বাড়িতে একদিন এক বাড়িতে থাকি। তখন ওই বিয়ার জন্য আমি প্রস্তাব দিলাম। ওই চেয়ারম্যানের ভাই আছে একজন, ওর নাম হইল মজিবর। বললাম যে নানা ভাই, এখন এটা একটা সমাধানের পথে যা। উনি বলল যে আমি তো তোর এই বিয়াটা দিতে পারি এলাকারে, আমি যদি এই বিয়াটা দিয়ে দেই কেউ আমার বাধা দিবে না, কিন্তু পরবর্তীতে তোরা এই বিয়াটা টিকবে না, তো তোর পক্ষের একজন গার্জিয়ান আন। আমি বললাম যে না, আমার তো গার্জিয়ান কেউ আসবে না, এই অবস্থা। ওকে। উনি কইল যে আচ্ছা, এটা আমি দেখতেছি। প্রায় 1 মাস পর উনি বলল যে ঠিক আছে, তুই যদি বিয়ে করতে চাস তোরে পরে দিতে পারি, তোর হাতে কি টাকা পয়সা আছে? তখন আমার কাছে 7,000 না 8,000 টাকা ছিল। এগুলি বেশ কিছুদিন পূর্বে আমি ওইখানে আমার এক চাচির কাছে রেখে আসছিলাম। পরে ওই টাকাটা নিয়ে বিয়ার বাজার করতে যাই। 2টা শাড়ি, আরো কিছু এই বিয়ের সরঞ্জাম যেগুলি আপনার কসমেটিক এগুলো নিয়ে আসলাম, এবং এর সাথে আরো ওই 20 কেজি চাউল, 2টা মুরগ, এগুলি কিনে শিরিনের বাবা যে বাড়িতে থাকে সেই বাড়িতে পাঠিয়ে দিই। আর ওই মজিবর বলে ঠিক আছে, রাত্রেবেলা কাজী নিয়ে আসো। তখন কাজী ছিল আমার ফুফাতো বোনের জামাই, উনাকে গিয়ে বললাম। উনি বলল ঠিক আছে চল। এখন সন্ধ্যাবেলা যখন আমরা রওনা হয়েছি, আমার গ্রাম থেকে ওই শিরিনের গ্রাম প্রায় 1.5 কিলোমিটার দূরে। তখন প্রচন্ড শিলা বৃষ্টি, ঝড় তুফান এমন ভাবে শুরু হয়েছে, কিন্তু যাওয়ার সম্ভব হলো। এদিন মিস হয়ে গেল। তখন আবার 15 দিন পর এই ডেট দেওয়া হলো।
সেদিন কাবিন হবে। আমাদের গ্রামে একটা বাজার ছিল, যে বাজারে বসে কাবিন হবে। কিন্তু সেদিনও এমন প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হইলো, শিরিনের বাবা ওরা কেউ আসতে পারলো না আসাতে আমার হাতে মেহেদি দিছিল আমার এক তালতো বোনে, ওইটাতে আমি রুমাল দিয়ে বেঁধে বেঁধে হাঁটি, মানে আড়ালে আড়ালে থাকি। 15-20 দিন চলে গেছে। যাওয়ার পর আরেক দিন ওই মজিবর বলল যে ঠিক আছে, আজকে তোমরা বিকালবেলা কাজে নিয়ে চলে এসো। ওই দিন এমনই এক ঘটনা ঘটলো, দেখেন, কাজে নিয়ে রওনা হয়েছি, আবার এই শিলাবৃষ্টি শুরু হইল। এমন শিলাবৃষ্টি শুরু হয়েছে গ্রামের অধিকাংশ ঘর উড়ে নিয়ে গেছে। তখন আমার ওই কাজী যে দুলাভাই, উনি বাড়িতে চলে গেছে, আমি আমার সৎ ভাইয়ের বাড়িতে যাব। এটা একটা কবরস্থানের ভিতর দিয়ে 2 পায়ের রাস্তা, ওইখানে গিয়ে শিলা পাথরের প্রচন্ড আঘাতে আমি পড়ে যাই। তখন রাত 8টা বাজে। পরে প্রায় আমি অজ্ঞান হয়ে যাই। এই অজ্ঞান অবস্থায় সারা রাত 2 পায়ের রাস্তার মধ্যে পড়ে আছি। ভোরবেলা আমার সৎ ভাইয়ের স্ত্রী ভাবি, উনি পানি নিতেন, পাশে একটা পুষ্করণী, উনি এসে দেখে আমি এই অবস্থা পড়ে আছি। তো ওরা বাড়িতে নিয়ে আমার এই ঔষধ দিয়ে মোটামুটি সুস্থ করল। ওরা সপ্তাহের মধ্যে আবার মজিবর বলল, যা হোক, তোর এই বিয়ার জন্য আমি অনেক চেষ্টা করতেছি, একে একে 3 বার বাধা হইল, কিন্তু যা আজকে কাজে নিয়ে আস। প্রায় এই 1.5 মাসের মধ্যে 3 দিন প্রোগ্রাম মিস হইল। 4র্থ প্রোগ্রামে গিয়া তখন আমি অন্তত পক্ষে 4 থেকে 6 দিনের মধ্যে আমার পেটে কোনো দানা পানি নেই, খাওয়া দাওয়া নেই, গোসলও নেই, এমত অবস্থায় দিয়া ওই বিয়া পড়ানো। হাকিম তো রাজি ছিল না? হ্যাঁ, হাকিম। বাকি সবাই কি রাজি ছিল? হ্যাঁ, বাকি সবাই রাজি ছিল। সবাই ছিল বিয়েতে? হাকিম ছিল না? হাকিম ছিল না। আচ্ছা। বিয়া হইল, এখন তো হাতে টাকা পয়সা নেই। তো ওই যে আমার সৎ ভাইয়ের স্ত্রী ভাবি, ওনার কাছে ছিল আমার প্রায় 1000 না 1200 টাকা। ওনাকে গিয়ে বললাম ওই টাকাগুলো দেন। ওই টাকাগুলো দিছে, এগুলো দিয়ে আমি কিছু হাট বাজার নিয়ে যাই। তখন তো আমার স্ত্রী হয়ে গেছে, উনি ওই শ্বশুরের বাসাতেই থাকেন, ওদের ঘরেই থাকেন। তো আমি কর্ম নেই। তখন ওই বন্যার পানিতে মানুষের যে ধান শিলা পাথরে নষ্ট করছে, কিছু কিছু রয়ে গেছে, ওইগুলি পানির তলে চলে গেছে। তখন ওই চেয়ারম্যানের ভাই মজিবর আর আমি নৌকা দিয়ে ওই পানির নিচ থেকে ওই ধানগুলি ডুব দিয়ে দিয়ে কেটে কেটে বাড়িতে আনি। প্রায় 7-8 মণ করে ধান পেয়েছি। ওই ধানগুলো বিক্রি করে শিরিনকে নিয়ে আমি আবার মৌলভীবাজারে চলে আসি। মৌলভীবাজারে চলে আসি, আমার মা বাবা যখন মৌলভীবাজারে আছেন, সেখানে যাওয়ার পর আমার বড় ভাই প্রচন্ড রাগ করে আমার মায়ের দূর করবে, এই অবস্থা ভাই রাগ করে আমার প্রতি আসে। আমি দৌড়ে পালে অন্যদিকে চলে যাই। আমার মেয়েকে বিয়ে করার কারণে? এই মেয়েকে বিয়ে করার কারণে। তখন আমার স্ত্রী এখানেই দাঁড়াই আছে, আমার মা এবং ওই বাসার আর অন্যান্য লোকজন, ওরা আমার স্ত্রীকে ঘরে নেয়। পরের দিন আমি অন্যদিকে একটা বাসার চিন্তা ভাবনা নিলাম, পাশে একটা বাসা ভাড়া নিয়ে পরে শিরিনকে আমি ওইখানে নিয়ে গেলাম। নিয়ে আমাদের মোটামুটি দিন যাপন 1 বছর ভালোই চলছে। আমি রিক্সা চালাই, শিরিন বাসাতেই থাকে। সেখানে তো তার শ্বশুর শাশুড়ি ননদ কেউ নেই, সে একাই থাকে, আমি রিক্সা চালাই। 1 থেকে 1.5 বছর ভালোই গেছে। তখন আমি যে রিক্সা চালাই, অনেক সময় দেখা গেছে কি আমার শরীরটা অনেকটা দুর্বল, রিক্সা চালাই আমি ইনকাম করতে পারি না, গিয়ে মাসের ভাড়া দিতে হিমশিম খাই। তখন এই বাসাটা পাল্টিয়ে অন্য গ্রাম সাইডে এক বাড়িতে যাই। সেখানে ওরা বলছে কি তোমাদের ভাড়া টাড়া লাগবে না, আমাদের বাড়িতে থাকো। তো ওদের বসত ঘরের পাশে একটা ছোট ঘর ছিল, ওইখানে একটা রুম ছিল, এখানে আমি আমার স্ত্রীকে নিয়ে থাকতাম। প্রায় আরো 1 বছর সেখানে রইলাম। তখন আমার স্ত্রী প্রেগনেন্ট। জি। ওকে। তখন ডেলিভারির সময় এখানে তার শ্বশুর শাশুড়িও নাই, মা বাবাও নেই। তখন তো আমার জন্য একটা কষ্টকর সময় চলে আসছিল না। ওই যে মজিবর আমাকে বিয়ে পড়াইয়া দিছিল, উনি বেড়াতে আসছেন। আমার সম্পর্কে নানা হয়, আমার স্ত্রীর অন্য আরেকটা সম্পর্কে চাচা হয়। ওই নানাকে বললাম যে নানা, ওর মা বাবার কাছে ওরা নিয়ে যাও। বললো ঠিক আছে, দিয়ে দাও, আমি নিয়ে যাবো। ওইখানে গ্রামের বাড়িতে চলে গেল। সেখানে আমার ছেলে ডেলিভারি হইল। তখন আমার খবর দিল যে তুমি বাড়িতে আও, তোমার ছেলে জন্ম হয়েছে। তা আমি খুব খুশি হইলাম। হাতে যদিও টাকা পয়সা না থাকে, আমি এদিক সেদিক থেকে প্রায় 2-2.5 হাজার টাকার মতো হাওলাত করে গেছি গ্রামের বাড়িতে। ছেলেকে নিয়ে সেখানে প্রায় 1 মাসের মতো ছিলাম। পরে ওই ছেলেকে নিয়ে আবার চলে আসলাম এখানে আইসা 2-2.5 মাস থাকলাম। থেকে ওই বাসাটাও পাল্টাইয়া ফেললাম। পাল্টাইয়া আর একটা ভাড়া বাসা নিলাম। সেখানে ভাড়া বাসা নিয়ে আর সেখানে রিক্সা চালাই। প্রতিবেশী বাসার রুমে অন্য অন্য লোক আছে না, তখন সেই পাশেরই বাসারই একটা ছেলে আইসা আমার স্ত্রীর সাথে অনেক সময় সে ভাবি ভাবি ডাকতো, ডং তামসা ঠাট্টা করতো। এগুলি আমি পছন্দ করতাম। তখন ওরা আমি বলতাম যে এই ছেলের সাথে তুমি ঠাট্টা করো, ডং করো, এগুলিতে আমি ভালো লাগে না। তখন আমার স্ত্রী যখন আমি ভালো লাগে না এই কথা বলতাম, সে আমার সাথে বিতর্কে জড়াইতো। বিতর্কে জড়াইলে পরে আমি ওর একটা থাপ্পড় মারতাম, সেও আমার একটা থাপ্পড় মারে দিত। এমনই অবস্থা। এটা কি আপনার ছেলে জন্ম হওয়ার পরে হলো? হ্যাঁ। কেন হলো? তার আগে তো ভালোই ছিল। তার আগে ভালোই ছিল। মানে আপনি কখনো খুঁজেছেন যেটা কেন হচ্ছে? আপনি যেটা বলছেন যে আপনার স্ত্রী পাশের বাসার কোন একটা ছেলের সাথে হাই হ্যালো করতো,
হাসিটা তামাশা করতো, যেটা আপনার ভালো লাগতো না। ভালো লাগতো। এটা নিয়ে আপনি আপনার স্ত্রীর সাথে উচ্চবাচ্য করতেন, তাই তো? এবং আপনার স্ত্রীও সেটার প্রতিবাদ করত। আপনি থাপ্পড় মারলে সেও আপনার গায়ে থাপ্পড় মারতো। হ্যাঁ। এই ধরনের আপনারা কি কোনো খারাপ ধরনের অশ্লীল বাক্য ব্যবহার করতেন আপনার স্ত্রীর ক্ষেত্রে যখন বকা দিতেন? হ্যাঁ, অনেক সময় রাগের বশীভূতে অশ্লীল ভাষাও বলে ফেলতাম। আচ্ছা, প্রথম দিন যেদিন আপনি রিয়াক্ট করলেন সেদিনই কি আপনার স্ত্রী প্রতিবাদ করেছে নাকি ধীরে ধীরে প্রতিবাদ করা শুরু করেছে? ধীরে ধীরে প্রতিবাদ করা শুরু করেছে। কথা না বাড়িয়ে আপনি আপনার স্ত্রীর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করলেন, যে সে পাশের বাসার ছেলের সাথে কথা বলছে, হাই হ্যালো করছে, হাসি ঠাট্টা করছে। সেই হাসি ঠাট্টা আপনার পছন্দ হচ্ছে না, যে কারণে আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার শুরু করলেন এবং একই সাথে আপনার স্ত্রীও তার প্রত্যুত্তর দিতে লাগলো। আপনি গায়ে হাত তুললে সেও আপনার গায়ে হাত তুলত। এরপর ওই বাসাটাই আমি চেঞ্জ করে ফেলি। ওকে। অন্য এক বাড়িতে চলে যাই। সেখানে একটা ঘর ছিল, 2টা রুম। তখন আমি রিক্সা চালাই। হঠাৎ একদিন 1-1.5 মাসের মাথায় গিয়ে দেখা গেল আমার স্ত্রী ওই পুশুনির ঘাটে চলে গেছে এই থালা বাটি এগুলো ধৌত করতে। ওই বাড়িওয়ালার এক ছেলে পুষ্করিণীর অন্য পাড় থেকে ওর সাথে ইশারা ইঙ্গিতে হাসি ঠাট্টা করতেছে। এটা আপনি নিজের চোখে দেখেছেন? এটা আমার নিজের চোখে, আমি অন্য দিক থেকে আড়াল থেকে দেখেছি। ওকে। দেখে পরে চিন্তা করলাম যে এটা একটু চেক দেওয়ার দরকার। ওই দিন রাত্রেই আমার স্ত্রীকে বললাম, আমি তো আজকে রাত্রে আসতে পারবো না, আমার দূরে একটা কাজ আছে, বলতে এখানে ওই বিয়ের অনুষ্ঠানে যাব, যে তুমি একা থাকতে হবে আজকে। আবার ওই ছেলেটারও বললাম যে ভাই আমার ঘরের প্রতি একটু ফলো রাখেন, আমিও তো আজকে রাত্রে আসতে পারবো না, এক জায়গায় যাইতেছি। কইলে আচ্ছা যা। এই কথা বলে আমি বাসা থেকে বেরিয়ে যাই। মাগরিবের পরই আবার বাসায় চলে আসি, কিন্তু আমার স্ত্রী আমারে যেভাবে না দেখে। তো ওইটা তো গৃহস্থালী বাড়ি, ওদের গৃহস্থীর কিছু সরঞ্জাম ছিল, লাঙ্গল জোয়াল এইগুলি ঘরের বারান্দায় রেখেছিল। আমি ওইগুলোর ভিতরে এসে লুকাইয়া বসে আছি। তখন ওইটাও বাঁশ বেতের ঘর, ভাঙা দিয়া ঘরের ভিতরে সম্পূর্ণ কিছুই দেখা যায়। তখন আমি যখন এখানে লুকাইয়া গোপনে বসে আছি, রাত্রে 7টা 7:30টার দিকেই আমার স্ত্রী শুয়ে আছে। ওই ছেলেটা ঘরের ভিতরে একটা কলম আর একটা ওই চিঠি লেখার পেপার নিয়ে ঘরের ভিতরে ঢুকে একটা চেয়ার ছিল, ওই চেয়ারে বসে আমার স্ত্রীকে ভালো মন্দ জিজ্ঞাসা করে সেটা ওদের মধ্যে আলাপ আলোচনা হইতেছে বিভিন্ন রকম। তখন সেই ছেলেটা বলতেছে, দেখো রাত্রেবেলা তো অনেকেই বাড়িতে আসা যাওয়া করতে পারে, তাহলে সময় তো শর্ট, তাইলে আমি যে আশায় আইসি বা যে কাজে আইসি সেইটা কি মনে করে সেটা সমাধান করা হয়ে যায়। তখন আমার স্ত্রী ভালো মন্দ কিছুই বলে, কিছু না বলতে সে চেয়ার থেকে উঠে ওই আমার স্ত্রী যে বিছানায় শুয়ে আছে সেখানে যায়। তখন আমার স্ত্রী হ্যাঁ না ভালো মন্দ কিছুই বলেনি। তখন ছেলেটাকে সে ওই পাশে রেখে শুয়ে আছে। আর ওই ছেলেটা, যে ছেলেটা আমার স্ত্রীর সাথে কথা বলছে, সে বিছানাতে ওইটা আমার স্ত্রীর সাথে সে টাচ করবে, আমার স্ত্রী বাধা দিচ্ছে না। আপনার সন্তান তখন ঘুমিয়েছিল? কত বছর বয়স তখন? তার বয়স প্রায় 1.5 থেকে 2.5 বছর। 1.5 থেকে 2.5 বছর। ওকে। সে ফিজিক্যাল সম্পর্কে সে একদম অলরেডি। তখন আমি ওই যে বেড়ার ফাঁক দিয়ে যে দেখতেছিলাম, তখন আমি আর সহ্য করতে পারি, লাফ দিয়ে ওইটা দরজার মধ্যে লাথি মেরে দিলাম। লাথি দিতেই ওরা সতর্ক হয়ে গেল। তো যেই ছেলেটা আসছে ওরই বড় ভাই বাজারে যাবে, ওরে রাস্তায় পাই বললাম, ভাই আপনি ওই দরজাটা দিয়ে যান। বলে কি হয়েছে? আমি বলছি আপনি একটু দেখেন। ওই দরজা দিয়ে গেছে, আমি সামনের দরজায় দাঁড়ায় আছি। দুই দরজা দিয়ে ঘরে ঢুকলাম, ঢুকে দেখেন যে অন্ধকার রাত্রের মধ্যে ঘরের ভিতরে ল্যাম্পবাতি জ্বালানো ছিল। দেখেন ভাই এখানে আমার শ্বশুর শাশুড়ি মা বাবা কেউ নেই, আপনার বাড়িতে থাকে বিদে আজকে আপনার ভাই আমার স্ত্রীর উপরে এরকম। শুধু দুষ্ট আপনার ভাইয়েরও না, আমার স্ত্রীরও আছে। তখন কি করা যায়? উনি আর ভালো মন্দ কিছুই বললেন না। তখন আমার স্ত্রীকে আমি কিছু টসারিং করছি। প্রথমে মারধর শুরু করেছেন নাকি কিছু প্রশ্ন করেছিলেন? তখন আমি প্রথমেই ওরে হাতে থাপ্পড় তোপড় দিছি। তখন থাপ্পড় তোপড় দিছি, মারছি। আমার প্রতি সেও খুব রাগ করে গালাগালি, যখন আমি তারে থাপ্পড় দিই সে আর প্রচন্ড গালাগালি করে। এই রাত্রেই আমার ছেলেটারে সহ ওকে নিয়ে যাই ওর বাবার বাসায়। ওর বাবার বাসায় নিয়ে দিয়ে আসি আর বলে আসি এই কথা যে আপনার মেয়ে আজকে এই রাত্রে এই ঘটনা ঘটাইছে। আমি চলে আসলাম। 4-5 দিন চলে গেছে। 4-5 দিন চলে যাওয়ার পর শ্বশুরের বাসায় আরেকটা রিক্সা ড্রাইভার, ওই রিক্সা ড্রাইভারের সাথে নাকি ওর, এটা আমার অজানা কিন্তু ওই প্রতিবেশী লোকেরা বলছে আমার, ওর সাথে এসে দেখছি হাসি ঠাট্টা ঢং তামসা এরকম করে। তো ওইটা শুনে আমার কাছে খুবই খারাপ লাগলো। খারাপ লাগার পর আমি আবার গেলাম ওদের বাসায়, গিয়ে বললাম শ্বশুর শাশুড়ি যাই হওয়ার তো হয়েছেই, এরকম যাতে না হয় ওকে আবার আমি বাসায় নিয়ে। আমি একটু আপনার কাছে জানতে চাইবো, এই ঘটনা যখন ঘটলো তারপর আপনি আপনার স্ত্রীর সাথে
একটা অমানসিক নির্যাতন করলেন এবং কোন স্বামীর পক্ষেই এই ধরনের দৃশ্য সহ্য করা সম্ভব নয়। আপনার জায়গাটা থেকে সেটাও সত্য। আপনার স্ত্রীর কথা কি ছিল? সে কি বলেছিল যখন আপনি অত্যাচার করছিলেন, এই ঘটনায় ধরা পড়লো? সে আপনাকে কি বলেছিল? সে বলছিল যে তুই আমাকে তালাক দিয়ে দে, আমি তোর সংসার করব না, এরকম কিছু বলছি। এই ধরনের কথা কি সে তখন প্রথম বলেছিল না তার আগেও বলেছিল? না, আগে এরকম কিছু বলেন। তার মানে সে যে অপরাধটা করেছে সেটার জন্য সে সরি বা কোনো ধরনের মাপ চাওয়া বা কোনো কিছু এগুলোও ছিল না? না। ওকে, সিচুয়েশনাল কজ। প্রিয় শ্রোতা, এই ঘটনা কেন ঘটেছে তার স্ত্রীকে যদি আমরা আজকে এখানে হাজির করতে পারতাম তাহলে ব্যাপারটা একপাক্ষিক না হয়ে দ্বিপাক্ষিক হতে পারত। কিন্তু আমরা কি চাইলেও তার স্ত্রীকে হাজির করতে পারবো? সেটা কি আদৌ সম্ভব? উনি যা বলছে সেটা মনোযোগ দিয়ে শুনুন এবং আপনি বুঝতে পারবেন যে কেন ওর স্ত্রীকে আমরা আজকে যাহা বলিব সত্য বলিবতে হাজির করতে পারিনি। ওকে, তারপর কি হলো? আপনি ফিরিয়ে আনতে গেলেন আপনার স্ত্রীকে? আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে গেলাম। আমার স্ত্রী বলতেছে না আমি যাব না। আমার শ্বশুর শাশুড়ি বলতেছে যে সে এখন আপাতত থাকুক এখানে, পরে দেখা যাবে কি হয়। তো এই শ্বশুর শাশুড়ি আবার ওনাদের যে বাসা ছিল ওই বাসাটা পাল্টিয়ে কিছুদিনের মধ্যে আবার চলে গেল যে ওই যে বাড়িতে দুর্ঘটনাটা ঘটে ওই বাড়ির পাশের বাড়িতে। তখন আমি রাগ করে ওই শ্বশুর শাশুড়ি যখন আমার স্ত্রীকে দিচ্ছে না, আমি চলে যাই অনেক দূরে সিলেটে। ওকে নিয়ে? না, একা। সেখানে গিয়ে আমার ওই ফুফাতো ভাইয়ের বাসায় রইলাম প্রায় 15 দিন। এদিক সেদিক ঘোরাফেরা করে 1 মাস পরে আবার আসলাম। দেখলাম যে বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি থাকে ওই ছেলেটা ওই বাড়িতেও আসা যাওয়া করে। তখন আমার স্ত্রী মনে দ্বিতীয় প্যাডনেক 2-3 মাস এরকম অবস্থানে আছে। তখন এই সন্তান নিয়ে আমি অনেক সময় স্ত্রীকে কথাবার্তা বলছি। বলেছেন যেটা আমার সন্তান না, এদের তো কথাবার্তা বলতেন? ওকে। এখানে যখন বেশ কিছুদিন রইল থাকার পর শ্বশুর শাশুড়ি সব আবার গ্রামের বাড়িতে চলে গেল, আর আমার স্ত্রীকে আমি নিয়ে গেলাম অন্য এক বাসায়। নিয়ে বেশ কিছুদিন প্রায় 5-6 মাস থাকলাম। থাকার পর আমার স্ত্রী আবার এই যে প্যাডনেক অবস্থায়, তখন তো ডেলিভারির সময় আসছে, তখন সে বললো যে আমি গ্রামের বাড়িতে মা বাবার কাছে চলে যাই। ওর মা বাবার কাছে পাঠাই দিলাম, সেখানে ডেলিভারি হইলো, কন্যা সন্তান হইলো। আমি প্রায় 1 মাস পরে বাড়িতে যাই, কন্যা সন্তান হয়েছে দেখলাম। দেখে ওখান আর শহরে আসবো না, গ্রামের বাড়িতেই থাকবো সিদ্ধান্ত নিলাম। ওই ছেলে মেয়ে স্ত্রী সহ চলে গেলাম আমার সৎ ভাইয়ের বাড়িতে। সেখানে গিয়ে আমি ওই কৃষিকাজে, আমাদের পাশের বাড়িতে 1 বছরের জন্য কৃষিকাজে চলে গেলাম। আমাকে 1 বছর পরে ওরা 30 মণ ধান দিবে। আর পাশের বাড়ি হইলে আমার সৎ ভাইয়ের বাড়ি, সেখানে আমার স্ত্রী থাকবে। কাজ করতেছি, দিন যেতেছে। তখন দেখা যায় যেখানে সৎ ভাই আছে, আমার সৎ ভাইয়ের শ্বশুর বাড়িও পাশের ঘর, সেখানে টালতো ভাই একটা, ওর সাথে আমার স্ত্রী আবারও সেরকম একটা। আমার স্ত্রী ওর সাথে বসে অনেক সময় হাসি ঠাট্টা করে, এগুলি দেখে পরে। এরপরে তো আপনার সন্দেহ সবসময় কাজ করতো আপনার স্ত্রীর প্রতি? সন্দেহ কাজ করতো সবসময়, যেহেতু আপনি নিজের চোখে দেখেছেন। তো যে কোনো ছেলের সাথে কথা বললে আপনার একটা সন্দেহ তৈরি হতো? একটা সন্দেহ তৈরি হইতো। এবং হাসাহাসি করলেও, নর্মালি একটা লাইফ লিড করতে গেলেও এই জিনিসটা আপনি সন্দেহের চোখে দেখতেন? এটা নিয়ে কি আপনি আপনার স্ত্রীর সাথে কোনো ধরনের বাক বিনিময় করা, গায়ে হাত তোলা প্রতিনিয়ত যেটা হতো, এটা কি করতেন? হ্যাঁ, অনেক সময় ওরে রাগ করে চর থাপ্পড় দিতাম। আপনাদের সংসারের মধ্যে এই ধরনের ঝামেলা লেগেই থাকতো? তখন আপনার স্ত্রী কি বলতো? আমি যদি ওর গায়ে হাত তুলতাম, সেও আমার গায়ে হাত তুলে ফেলতো। এই পর্যায়ে মারামারি হতো আপনাদের মধ্যে? এর মধ্যে দিয়ে আবার আমি ওরে যদি তালাক দেওয়ার চেষ্টা করি, সেটাও সে মেনে নিতে পারত না। আমি আরো মন থেকে আমি ওরে ছাড়তে পারতাম না। ওই যে শিশুকালের যে ভালোবাসার টানটা ছিল, সেটা থেকে তারা দূরে সরাই আমি থাকতে পারতাম না। আমি ওই কাজ পরিপূর্ণ 1 বছর সম্পূর্ণ করতে পারিনি। তখন আবার স্ত্রীকে নিয়ে শহরে আসি। শহরে এসে এখানে প্রায় 3 মাস থাকার পরে আবার চলে যাই গ্রামের বাড়ি। অভাব তো সবসময় লেগেই আছে। তখন স্ত্রীকে রাইখা বললাম যে তুমি থাকো, আমি শহরে একা থাকি, সেখানে গিয়ে আমি রুজি রোজগার করে টাকা পাঠাই। তখন ছিল কার্তিক মাস বাংলা। চলে আসলাম মৌলভীবাজার জেলায়। 4 মাসের মধ্যে আমার স্ত্রীকে আমি কোনো টাকা পয়সা দেই, কিন্তু শ্বশুরের ঘরে কোনো খাবারের মতো কোনো টাকা পয়সা নাই। 4 মাসের মধ্যে আমার মা আমার স্ত্রীকে দিছে 2000 টাকা। এই 4 মাসের মধ্যে আমার স্ত্রী আর ওই যে তার দ্বিতীয় দুলাভাই, ওদের বাড়ি পাশের বাড়ি, কিন্তু সেখানে আমার স্ত্রীর সাথে সে কতটুকু সম্পর্ক করছে সেটা আমি জানিও না, দেখিও নাই। তখন ওর দুলাভাই আমার কাছে একটা চিঠি লিখলো। চিঠি লিখে বলল, দেখ তোর স্ত্রী মনে কর এখন শহরে যে খানায় যেরকম মেয়েরা থাকে, সে এই পর্যায়ে আছে। কে লিখলো আপনার কাছে এটা? ওর দুলাভাই। কোন দুলাভাই? নাম কি ছিল? ওই সে হাকিম। ওকে। আর এখন তুই ওরে নিয়ে সংসার করলে করতে পারিস, না করতে পারিস, সেটা তোর ব্যাপার। কিন্তু আমি আমার শালী হিসাবে আমি যতটুকু করে দেখার দেখছি, চেষ্টা করছি ভালো করার জন্য। মানে এইরকম কিছু চিঠিতে লিখছে। আরো লিখছে যে তোর স্ত্রী ওই তোর যে নিজস্ব বাড়ি আছে, তখন আমার বাড়ি কিনা হয়েছে, যে সেই বাড়িতে মাটি ফালানো হচ্ছে, ঘর বানানো হচ্ছে। যে সকালবেলা তোর স্ত্রী ওই বাড়িতে যায় কাজ করার জন্য, আবার বিকালবেলা বাবার বাড়িতে চলে আসে। আসার যাওয়ার মধ্যে রাস্তার মধ্যে সে এখানে মাঠ আছে, খালি বাড়ি আছে,
ওইখানে নাকি সে অসৎ কাজ করে অন্য অন্য ছেলেদের সাথে। এটা আপনার লিখেছে হাকিম, যে হাকিম চাইনি আপনাদের বিয়েটা হোক। হাকিম যে বলছে চিঠিতে, কিন্তু চিঠিটার প্রেরকের ঠিকানা দিছে আমার মা। আচ্ছা, কিন্তু চিঠিটা লিখেছে হাকিম। কারণ হাকিম যদি সরাসরি সেই কথাটা বলে আমি হয়তো মাইন্ড করতে পারি, এর জন্য ওই আমার মায়ের প্রেরক দিয়া এই চিঠিটা আমার কাছে গিয়ে পৌঁছায়। তখন এই চিঠিটা পড়ে আমি আর 1 ঘন্টাও টিকতে পারিনি, চলে যাই গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে যখন যাই 4 মাস পরে আমার স্ত্রীর জন্য ভালো কাপড় চোপড়, ছেলে মেয়ের জন্য কাপড় চোপড়। তখন আমার স্ত্রী যখন সন্ধ্যাবেলায় গিয়ে আমি বাড়িতে উঠছি, আমার মেয়েটা বয়স তো প্রায় তখন 1.5 বছর, মেয়েটারে মাটিতে বসে সে আমার চিৎকার দিয়ে জড়ায় ধরছে। জড়ায় ধরলো, তখন আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম যে তুমি কাঁদছো কেন, বলো। সে কিছু বলে না, শুধু কাঁদে। ওই যে কান্নাতে উঠলো, সে আমার কাছে কিছুই বলে না, শুধু কাঁদতেই থাকে। পরে আমি ওই প্রতিবেশী আমার আত্মীয় স্বজন আছে ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা ওর বিষয়ে কেউ কিছু মুখ খুলতে চায় না। আমার খালতো বোন ছিল, ওরে জিজ্ঞেস করলাম, কইলে ভাই দেখো এখন তুমি এলা বড় ভাই, কি বলবো, তোমার স্ত্রী বাড়ির পিছনে কম ক্ষেতের মধ্যে ছেলে নিয়া এরকম কাজ করে। শিরিনের দুলাভাই হাকিম সে আমারে ডাইকা নিয়া এই ঘটনাস্থলে বাস্তবে দেখায়। আমি বাস্তবে দেখে চলে আসি। খালতো বোনের এই কথাটা শুনে আমি আমার স্ত্রীকে কিছু প্রশ্ন করিনি। প্রশ্ন না করে আমি স্ত্রীর কাছ থেকে কিছু জানার চেষ্টা করি, স্ত্রীও কিছু বলেনি। 2 দিন পর বাইরে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি চিঠি লিখছিলেন? বলল না, চিঠি তো ওই আমার মায়ের ঠিকানা দিয়ে পড়ে। বললো চিঠি লিখে কি করবো, মনে কর তোর স্ত্রী শহরের, তুই ওরে নিয়ে সংসার করতে পারস না করতে পারস তোর ব্যাপার। তো আমার স্ত্রী যখন আমি অনেক কিছু জিজ্ঞাসা করতে চাই, প্রশ্ন করতে চাই, সে কিছুই স্বীকার করে না। পুরো 1 সপ্তাহ চলে গেল। পরে একদিন আমি একটা চিন্তা করলাম যে স্ত্রীর কাছ থেকে কিছু উদ্ধার করতে পারে কিনা দেখি। পরে নিয়ে আমার বাড়িতে যাব রাত্রের বেলা। আমার ছেলে মেয়ে 2টা শ্বশুরের ঘরে রয়ে গেছে। তখন চাঁদনি রাত আমার স্ত্রীকে নিয়ে ওই আমার বাড়ির দিকে রওনা হয়েছি। আমার বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে তো প্রায় 1.5 কিলোমিটার রাস্তা আছে, ওইখানে কোনো ঘর বাড়ি কিছুই নেই, হাওড় এলাকা। মধ্যস্থানে গিয়া আমার স্ত্রীর রেখেছি যে বসো, আজকে তোমারে আমি কেটে ফেলবো, তুমি সত্য কথা আমার কাছে বলতে হবে, এই 4 মাসের মধ্যে তোমার কি কি হয়েছে। তখন একবার সে বলতে চায়, আবার সে বলে না, একবার সে বলতে চায়, আবার সে বলে না। ওই দিন থেকে যে আমাদের কলহটা প্রকাশ্য শুরু হয়ে গেল। আমি এই রাত্রে ওরে আর মারিনি, ও কিছু বলেনি, বলছে যে ঘরে গিয়ে সব বলবো। তো ঘরে গিয়ে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে সে কিছু ইশারা ইঙ্গিতে আমারে বলে যে আমি কিছুতে রাজি ছিলাম না, যে দুলাভাই আমারে অনেক লোভ লালসা দেখাইছে যে তোমার ঘর থেকে আমারে ডিফিউজ করে নিয়ে যাবে, নিয়ে ভালো এক জায়গায় আমার বিয়ে শাদী দিবে। অথচ আমার একজনের 10,000 টাকা আমার দুলাভাই এনে আমার হাতে দিছে, এই টাকাটা আবার হাওলার স্বরূপ আমার দুলাভাই আমার কাছ থেকে নিয়ে গেছে, এরকম কিছু বলছে আর কি। তো তখন আমার মনে আবার দুঃখ ব্যথা নিয়ে আমি আমার বাড়িতে গিয়ে থাকি। আমার স্ত্রী আমার শ্বশুর বাড়িতেই থাকে। 2-3 দিন গেছে এরকম। আর একদিন রাত্রে বেলা আমি মনে মনে চিন্তা করে আসি যে ওরা একটু চেক দিই। ঠিক আইসে আমি পেয়ে গেছি ওই যে আমার খালতো বোন যে গম ক্ষেতের কথা বলছিল, সেই গম ক্ষেতের মাঝে ওই আমার ভাইরা যে হাকিম, সে একদম সরাসরি আমার স্ত্রী, আরো একটা ছেলে পাশে দাঁড়িয়ে আছে। চলে গেলাম এখান থেকে, ওরে কিছুই বললাম না, না বলে আমি ওরে তালাক দেওয়ার চিন্তা ভাবনা করলাম। আপনি কিভাবে গেস করলেন যে ওই যে খালতো বোন বলছিল যে ওইখানে যে এরকম ঘটনা ঘটছে, আমার বাস্তবে নিয়ে দেখাই। কখন? তখন রাতে 9টা-10টায় ওদের পাশে যখন দাঁড়িয়ে গেছি, ওই ছেলেটা আমার দিকে দৌড় দিয়ে দিছে। বাম দিকে তাকাইছি, গম ক্ষেতের মধ্যে দেখি আমার পাশেই ওরা দিয়েছে। আপনাকে তারা টের পেয়েছিল? হ্যাঁ, ওই ছেলেটা যখন দৌড় দিছে তখন এমত অবস্থা আমার দৃষ্টিতে পড়তে। আপনি ওই সময়টাতে কিছুই বলেননি তাদেরকে? না, কিছুই বলিনি। তখন এখান থেকে আমি চলে গেলাম। আপনার শ্বশুর শাশুড়ি সবাই জানতো এই ব্যাপারগুলো? হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি সরাসরি আমি বলছি না, কিন্তু ওরা ওই সকল বিষয় জানতো। যাই না, মেয়েরা অনেক সময় ওরা শাসনও করতো, বললেও শাসনে ধরতো না। ওকে, যাই হোক, এখন এই অবস্থার পরে আমি তালাক দিবার চিন্তা ভাবনা করছি। পরে ওই যে কাজী আমার যে দুলাভাই ছিল, উনাকে নিয়ে আইসা ওরে তালাক দিয়ে দিলাম। ওকে, কিন্তু তালাক দিয়ে দিছি যেহেতু, তখন ওর সাথে তো আর আমার সম্পর্ক তার কথা নাই, কিন্তু আমার মনকে আমি কন্ট্রোল করতে পারি যে শিশুকাল থেকে ওরা আমার একটা সম্পর্ক করে, আমি কিভাবে ছেড়ে থাকবো। এরকম একটা টান ছিল মনের মধ্যে, কিন্তু তারও এরকম একটা টান ছিল। যাও, এরপরে আসলো সন্তান নিয়ে। ও একবার বলে সন্তান ওকে দিব, আমি বলি না সন্তান আমার কাছে থাকবে। এই সকল বিষয় নিয়ে মনে করো অনেক তর্ক বিতর্ক হওয়ার পরে অবশেষে সন্তান আমার কাছে রেখে ওর মা বাবাকে নিয়ে ওর বাড়িতে থাকে, আমার ছেলে মেয়েকে আমার বাড়িতে রেখে আমি চলে যাই আবার ওই মৌলভীবাজার যাওয়ার প্রায় 15 দিনের পরেই দেখা গেছে আমি যে ঘরে থাকি, ভোরবেলা গিয়ে দেখি আমার দরজায় সে বসে আছে। তখন সে আমার তালাক দেওয়া স্ত্রী।
তালাক কি মৌখিকভাবে দিয়েছেন নাকি কাগজে? মৌখিক ভাবে। মৌখিকভাবে কিভাবে দিয়েছিলেন? হ্যাঁ, দর্শকের সামনে, ওই বাড়িওয়ালার সামনে, যে বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি থাকতো সেখানে সবার সামনে আমি ওরে বলছি অমুকের মেয়ে অমুক, ওরে আমি 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম। দিয়ে আপনার সন্তানকে আলাদা করে নিয়ে আপনি চলে গেছেন ওখান থেকে? হ্যাঁ, এখন এই সন্তান নিয়ে অনেক টানা হেসরা করা হইলো। ওরা চাইতেছে ওর কাছে থাকবে, আমি চাইতেছি আমার কাছে থাকবে। আমি একটু থামাচ্ছি, ওর দুলাভাইয়ের সাথে আপনি যে ঘটনাটা দেখলেন ওখানে, এটা কি পরবর্তীতে আপনার শ্বশুর শাশুড়িকে এগুলো কি জানিয়েছিলেন? হ্যাঁ, জানাইছি। তারা কি বলেছিল? আমার শাশুড়ি এক পর্যায়ে বলতো যে বাপুরে মানে আমি কি করব, তুমি ওকে নিয়ে চলো, ওকে মেরে ফেলি। আমার শাশুড়ি এরকম অনেক সময় বলতেন আমার। ওর যে বড় বোন যার বিয়ে হলো হাকিমের সাথে, তাকে আপনি জানিয়েছিলেন? না, তাকে কিছু জানাইনি। হাকিমের সাথে আপনি সরাসরি কথা বলেছিলেন? হ্যাঁ, বলছি অনেক সময়। ওই ঘটনার পরবর্তীতে আপনি কথা বলেছিলেন? না, ওই ঘটনার পর থেকে ওর সাথে আদৌ কোনো কথাবার্তা নেই। একটা জিনিস আমি এখানে পেলাম, একটা হচ্ছে হাকিম আপনার কাছে চিঠি লিখলো আপনার স্ত্রী সম্পর্কে অনেক আজে বাজে কথা লিখে। পরবর্তীতে সে আপনি দেখলেন যে হাকিমের সাথেই অনৈতিক সম্পর্কে আপনার স্ত্রী জড়িয়ে গেছে। জি। তারপরে আপনার কি কখনো মনে হয়নি যে হাকিম এই কাজটা সম্পূর্ণ পরিকল্পনা করে করছে, যে আপনার সাথে আপনার স্ত্রীর একটা দূরত্ব তৈরি হোক, এবং একইভাবে যেহেতু আপনার সাথে তার একটা বড় ধরনের দূরত্ব আছে, 4 মাস 5 মাস যাবত আপনি মৌলভীবাজারে থাকছেন, এই সুযোগে সে সুযোগ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এরকম কখনো আপনার মনে হয়নি? এরকম আমার মনে কখনো আসেনি। আমার তখন তো আমার মাথায় গিয়ে শুধু রাগ আর রাগ। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। প্রিয় শ্রোতা, এই জায়গাটাই আমি আসার চেষ্টা করছিলাম যে একটা ঘটনা যখন আমাদের সামনে ঘটে, ইভেন যারা এখন শুনছেন আমাদের শাহজাহান ভাইকে, তারাও শোনার পরে ফার্স্ট রিয়াকশন যেটা হয়, লাইক একটা জিনিস শোনার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মনের ভিতরে একটা রিয়াকশন হয়, দ্যাট ইজ কল ফার্স্ট রিয়াকশন। এই ফার্স্ট রিয়াকশন কোনো লজিক মানে না, কোনো জাজমেন্ট মানে না, সেটা শুধু রিয়াকশনই। মজার বিষয় হচ্ছে যারা ওয়াইজ ম্যান তারা কখনোই ফার্স্ট রিয়াকশনকে প্রায়োরিটি দেন না, ফার্স্ট রিয়াকশনকে কখনো এক্সপ্রেস করেন না। তারা যে কাজটা করেন, ফার্স্ট রিয়াকশনটাকে চেপে গিয়ে ঘটনার পেছনে কি ঘটলো, কেন এই ঘটনাটা হলো, কিভাবে হলো, সেটা জাজমেন্ট করার জন্য সময় নেন। এবং তারপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ফার্স্ট রিয়াকশন যেটা হয়, সেই ফার্স্ট রিয়াকশনটা অনেক বেশি ভুল থাকে। কারণ ফার্স্ট রিয়াকশনের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম সময় যে ঘটনাগুলো দেখে থাকি সেটা খুব ডেঞ্জারাস হয়। আমাদের সমাজে এই রকম শাহজাহান ভাইয়ের মতো মানুষ অসংখ্য রয়েছেন, ইভেন আমি আপনি থেকে শুরু করে অনেকেই, যারা ফার্স্ট রিয়াকশনটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় এবং এটা জীবনে বিপদ ছাড়া অন্য কিছু ডেকে নিয়ে আসে না। যে মানুষটিকে সে ভালোবেসেছে, যে মানুষটিকে নিয়ে সে সংসারের দিকে যাচ্ছে, যে মানুষটি তার জীবনের প্রথম লাভ, এত কিছুর পরেও তাকে বিয়ে করলো, সেই মানুষটিকে তার হাতছাড়া হয়ে যাচ্ছে এবং যে অবস্থায় সে পাচ্ছে প্রচন্ড অনৈতিক, কোন স্বামীর পক্ষে এটা সহ্য করা অসম্ভব, কোনোভাবেই সম্ভব না। হাতে নাতে ধরেছে, 1 বার 2 বার বারবার ধরছে, তারপরেও তার পেছন দিকে ফিরে চিন্তা করার উচিত ছিল যে এই ঘটনাগুলো কেন ঘটছে, অন্তত হাকিমের এখানে কোনো হাত আছে কিনা। স্ত্রী তো অবশ্যই অপরাধী, কিন্তু স্ত্রীকে অপরাধী করার ক্ষেত্রে অন্য কেউ এখানে অন্য কোনো ভাবে জড়িত কিনা সেটা চিন্তা করার একটা অবকাশ ছিল, কিন্তু সেটা সম্ভব নয় কারণ ফার্স্ট রিয়াকশন। ওকে, তারপর আমার ভোরবেলা ওইটা দেখে আমার দরজা এসে বসে আছে, তখন ওরে আমি হাতে ধরে নিয়ে গেলাম ওর মা বাবার কাছে। ওর মা বাবা চলে গেছে অন্য বাড়িতে, যে বাড়িতে তারা ভাড়া থাকতো ওই বাড়িতে। নিয়ে গিয়ে বললাম, দেখেন আপনার মেয়েকে আমি তালাক দিয়ে দিছি, সে আবার আমার বাসায় আসছে, যদি সে অনৈতিক কিছু ঘটায় তাইলে যদি আমার মামলা মোকদ্দমা জড়াইতে পারে, আপনারা আমারে কি মনে করছেন, আমার উপায়টা কি? তখন আমার শাশুড়ি বলেন যে বাবুরে আমি এখন কি করব, তুমি ওরে মেরে ফেলো। আমি কইলাম যে না, আমি ওরে মারতে যাব কেন। এখন আমার শ্বশুর শাশুড়ির সহ সবাই মিলিত হয়ে ওই এলাকার বিশিষ্ট ময় মুরব্বী নিয়ে ওরা চিন্তা ভাবনা করলো যে 2টা বাচ্চাকে ওদের কাছে আইনা দেওয়া ওই গ্রামের বাড়ি থেকে। মুরব্বীদের কথা রক্ষা করতে গিয়ে আমিও ওই ছেলে মেয়েদেরকে নিয়ে আইনা দিলাম ওর কাছে। আইনা দেওয়ার পরে এখন ছেলে মেয়েদেরকে তো দেখতে হয়, ওদেরকে তো খাবার কাপড় চোপড় এগুলি আমার দিতে হয়। মাঝে মধ্যে আমি ওদের বাসায় যাইতাম, কিন্তু সে যে তালাক দিয়ে দিছি, আমার স্ত্রীর প্রতি যে মায়া মহব্বতটা, ওই ভালোবাসাটা ছিল, সেটা কিন্তু আমি বলতে পারিনি। তার প্রতি একটা মনের টান রয়ে গেল, সেও আমার প্রতি এরকম একটা মনের টান রয়ে গেল। এই থাকা অবস্থায় ওই হাকিমও আবার সেখানে চলে যায়। সেইখানে যখন চলে যায়, সেইখানে আপনি কি স্ত্রীকে আবার মেনে নিলেন? লাইক তালাক দেওয়ার পরে আপনি তাকে নিয়ে না, স্ত্রী হিসাবে মেনে নেইনি। ওই যে আমার বাচ্চা 2টায় সেখানে এনে দিলাম, বাচ্চাদেরকে খাবার দাবার নিয়ে দিতে হয়, অনেক সময় ওদেরকে দেখাশোনা করতে যাইতাম। আমার স্ত্রীও না, দেখা গেছে অনেক সময় সে স্বামীর অধিকারটা সে একেবারে তার মন থেকে মুছে ফেলতে পারে না। আমিও যে আমার স্ত্রী হিসাবে আমার যে তার প্রতি যে মায়া মহব্বত ছিল সেটা আমি ভুলে ফেলতে পারি না, কিন্তু স্ত্রী তো নাই। স্ত্রী নাই, কিন্তু স্ত্রীর সাথে কানেকশন হওয়ার জন্য আপনার শ্বশুর বাড়ি অনেকখানি ভূমিকা রাখছে, কারণ আপনার সন্তান তখন শ্বশুর বাড়িতে। ওকে, তো ওই সন্তানকে যখন দেখাশোনা করার যাইতাম, অনেক সময় যাইতাম, আরেকদিন গিয়ে দেখি ওই যে তার দুলাভাই হাকিম, সে একেবারে ওই আগের মতোই মানে খারাপ কাজে লিপ্ত। হাকিমের স্ত্রী তখন কোথায় থাকতো? তার স্ত্রী তার ওই সুনামঞ্জ গ্রামের বাড়ি। আর এই ভদ্রলোক এই সারাদিন শ্বশুর বাড়িতে কি করতো? সে ওইখানে যে শ্বশুর যে বাড়িতে ভাড়া থাকে, ওই বাড়িওয়ালার বাড়িতে সে ওই কৃষি কাজ করত।
তখন একদিন দেখে এখন তো আর তারে বাধাও দিতে পারি না, কিছু বলতেও পারি না, এখন তো আমার কোনো অধিকার নাই। কিন্তু ভিতরে, মনের ভিতরে এমনই একটা জ্বালা সৃষ্টি হইতো যেটা আমি সহ্য করতে পারতাম না। ওর প্রতি মনে মনে প্রোগ্রাম করতে যাওয়ারে আমি খুন করে ফেলবো। কারে সেটা? ওই হাকিমকে। ওকে। হাকিমকে খুন করে ফেলবো এই চিন্তা মাথার মধ্যে ঢুকলো, যে যদি আর কোনোদিন আমি বাচ্চাদেরকে দেখতে যাই গিয়া যদি এরকম কোনো কাজে পাইতে ওরা মেরে ফেলবো। এই সিদ্ধান্ত নিয়েই আমি গিয়া একটা চাকু কিনলাম, ছোট, এটা দিয়ে ওই যে আম টাম ছুলে খায় এরকম একটা চাকু নিয়ে আমার কোমরে রাখতাম সবসময়? সবসময় ওই সপ্তাহখানিক আপনি সবসময় চাকুটার সাথে রাখতেন? হ্যাঁ, ওকে, সাথে রাখতাম। তো 4 দিনের মাথায় আবার গেছি আমি, রাতে 9টা, 9:30, 10টা হইবে। আমার ছেলে মেয়েদের জন্য, মেয়েটা তো ছোট, কিছু সুজি কিনে নিয়ে গেছি, চিনি, দুধ এগুলো কিনে নিয়ে গেছি। গিয়া ওই দেখি সেই আগের মতো সেই কাজে লিপ্ত। আমি তালাক দেওয়ার পর কিন্তু ওর সাথে যে ফিজিক্যালি কোনো সম্পর্ক আমার হয়নি, এমনি যে ওই যে পূর্বের ভালোবাসার যে সম্পর্ক ছিল সেটা ছিল প্রচন্ড ছিল সেটা। তো ও কি বলতো যে আমি তোমার কাছে ফিরে আসবো বা আপনারা আবার বিয়ে করবেন, এরকম কথাবার্তা কি হতো? কিন্তু সেরকম তার সাথে আমার কথা হইতো না। কিন্তু সেও, আমি যদি বাসা থেকে বেরিয়ে যেতাম, আমার পিছনের দিকে খুব করুণ দৃষ্টিতে তাকাইয়ে থাকতো। একসময় বলতো যে তুমি আমার বাসায় আইসো, এরকম কিছু বলতো। সে বলতো না যে সে যে ধরনের অন্যায় কাজ করে কেন করে? যেটা সত্য, আমি আসছি সত্য বলতে। দুর্বলতা আমার কাছে ছিল একটা, যে আমি তো মনে করেন দারিদ্র ঘরের ফ্যামিলির লোক। যখন রিক্সা চালাইতে গিয়া মনে করেন আমার শরীরটা অনেক দুর্বল ছিল, এবং স্ত্রীর সাথে যে আমাদের একটা স্বামী স্ত্রীর সম্পর্ক, সেখানে অনেক সময় আমি দুর্বল হয়ে পড়তাম। এটাই ছিল আমার দুর্বলতা। দিস আর দ্য হার্ডেস্ট রিয়েলিটি, প্রিয় শ্রোতা। ওর বয়স কিন্তু বেশি না, ওকে দেখলে অনেকে চিনতে পারবেন যে ওর অবস্থাটা আসলে কি, এবং ও যে দারিদ্র্যের মধ্যে বড় হয়েছে সারাদিন রিক্সা চালানোর পরে, এবং যে মানসিক টেনশন, সেখান থেকে শরীর আসলেই কাজ করে না। ওকে, এটার জন্য কি আপনি স্ত্রীকে বোঝাতেন কখনো, মানে স্ত্রীকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেন? হ্যাঁ, আমার কাছে যে সমস্যাটা আছে আমি বুঝাইতাম, স্ত্রীকে বুঝাইতাম, দেখো আজকে যদি আমাদের সুখের সংসার হইতো, আমি এতটা পরিশ্রম করতাম না, দুশ্চিন্তায় জড়াইতাম না, তাহলে হয়তো আমার শরীর ভালো থাকতো, সুস্থ থাকতো, তাহলে আমাদের মধ্যে এরকম অতৃপ্তির কিছু আসতো না। এরকম অনেক সময় বলতাম, সে চুপচাপ বসে থাকতো, সে কিছু এগুলো কোনো প্রত্যুত্তর দিত না, ওগুলির প্রতি সে কোনো লক্ষ্যই ছিল না তার। তো যা হোক, যখন ছুরিটা আমার সাথে রাখতাম, তখন এই দিন আমি আমার মেয়ের জন্য সুজি, চিনি এইগুলো কিছু খরচ নিয়ে ওই বাসাতে যাই রাত 9টা, 9:30 দিকে। গিয়ে যখন দেখলাম ওই যে আমার বাইরা হাকিম আবারও ওই কাজে লিপ্ত, তখন আমি যে চাকু আমার সাথেই আছে, আমার হাতের যে ব্যাগটা ছিল, ওই চিনি, সুজি এগুলো ঢিল মেরে ফেলে দিয়ে চাকু সরাসরি মেরে ফেললাম 2 জনের উপরে। যখন আমি চাকু মারলাম, চাকুটা আসলে টার্গেট কে ছিল? টার্গেট ছিল তো ওর যে দুলাভাই, হাকিমই টার্গেট ছিল। হাকিমই টার্গেট, শুধু হাকিম না, তখন টার্গেট ছিল যে চাকুমার মধ্যে 2 জন আঘাত করতে হয়, 2 জন মরে যায়, ওকে, এরকম কিছু একটা টার্গেট ছিল। তখন চাকু টান দিয়া বাইর করার মধ্যে হাকিম গোল মেরে পড়ে গেছে, আর সরাসরি তার বুকের মধ্যে গিয়া চাকুটা, শিরিনের বুকের ভেতরে বুকের মধ্যে চাকুটা পড়ছে। তখন চাকু টান মেরে উঠাইয়া নিজের কাছে হয়তোই খারাপ লাগছে যে নিজের জীবন আর রাখবো, ইচ্ছা ছিল যে নিজের বুকে আমি চাকুটা মেরে দেব। এটি ছিল আমার তখন তাৎক্ষণিক আমার যে হিসাবটা ছিল। যখন হাকিমরে মারতে পারলাম না, শিরিনকে মেরে ফেলছি, তখন চাকুটা শিরিনের বুক থেকে নিজ হাতে আবার টান দিয়ে উঠাইছি যে নিজের বুকে মারবো। চাকুটা টান দিয়ে উঠায় হাত যখন পিছনের দিকে দিছি, হাত থেকে চাকুটা পড়ে গেছে। কিন্তু এই চাকু দিয়ে আঘাত আমার বুকের মধ্যে নিজে করেছি সত্য, কিন্তু চাকু তো আমার হাত থেকে পিছনে পড়ে গেছে। যাই হোক, সে চিৎকার দিয়ে আমাকেই ধরছে। যে চিৎকার দিয়ে ধরছে? শিরিন। আপনাকে ধরেছে মানে কিভাবে ধরেছে? যখন চাকু দিয়ে আঘাত করছি, চাকু টান দিয়ে উঠাইছি, উঠে যখন নিজের বুকে মারতে চেষ্টা করছি, তখন তো চাকু পিছনে পড়ে গেছে। সে শোয়া থেকে লাফ মেরে, হাকিম তো গৈর মেরে পড়ে সে ঘর থেকে বাড়িয়ে দৌড় দিছে। তখন সে চিৎকার দিয়ে, সে তো আর কাউকে ধরার মতো ছিল না, ছেলে মেয়ে 2টা ছিল ওই পাশে। আমি চাকু দিয়ে মাইরা তো একদম সামনে দাঁড়ায় রয়েছি, তখন সে আমাকেই ধরছে। দইরা সে বলতেছে একটু পানি দাও। তখন পানির জগ ছিল পাশে, গ্লাস ছিল, আমি একটু পানি দিয়েছি, পানি দেওয়ার পরে সে দম চলে গেছে সঙ্গে সঙ্গে। জি, জায়গাতে দম চলে গেছে। আর আমার শ্বশুর শাশুড়ি ছিল, পাশের রুমে ওরা থাকতো, কিন্তু কাজ করতো ওই মালিকের বাড়িতে। চাকুটা বুকের কোন জায়গায়? একদম হার্ট বরাবর লেগেছিল? হ্যাঁ, হার্ট বরাবর বুকের বাম পাশে পড়ছে। সে একটা চিৎকারই দিছে, দিয়ে শেষ। তখন শ্বশুর শাশুড়ি কাজ করতো ওই মালিকের বাড়িতে, সবাই হাল্লা চিৎকার করে, অনেক লোকজন আসলো। আসার পরে ওই বাড়িতে আবার মেম্বারও ছিল,
মেম্বার বললো, এসে দেখো তুমি যে কাজ করেছ এটার জন্য তো আমার এলাকাবাসী সবাইকে এখন কারাগারে নিবে। আমি মেম্বারকে বলছি, দেখেন কাউকে কারাগারে নিবে না, আমি অপরাধ করছি, এটার শাস্তি আমি ভোগ করবো। আমার মধ্যে এমনই একটা চিন্তা চেতনা আইছে, যেহেতু একটা মানুষ আমি মেরে ফেলছি, এখন এটার জন্য তো একটা রিঅ্যাকশন আসবেই। যারা নিরপরাধ লোক আছে সমাজে, ওরা যাহাতে না জড়ায়, আদালতে যদি ফাঁসি হয়ে যায় আমার, তাহলে হয়তো আমিও দুনিয়া থেকে চলে গেলাম, আর এটার জন্য আর কেউ ভুক্তভোগী হইল না। এই চিন্তা করে ওরে নিয়ে, নিজের সাহসিকতার মধ্যেই ওরে নিয়ে আমি থানার দিকে যাই। যে মুহূর্তে আপনি ওকে নিয়ে যাচ্ছিলেন, হ্যাঁ, আপনার তখন আমি স্ত্রীর প্রতি মায়া দয়া হয়নি ওই মুহূর্তে? একটা লাশ আপনার কোলে, না, তখন আর মায়া দেওয়ার কিছু আর আমার মধ্যে ছিল না। তখন আমি নিজেও মরা ছিলাম। আমার মধ্যে এমনই একটা হিসাব ছিল যে আমিও মরা, কারণ আমি থানা থেকে স্বীকার করব, আদালতের বিচারে আমার ফাঁসি হবে, আমিও দুনিয়া থেকে চলে যাব। ওই রাতের বেলাতেই আপনি কাজটা করেছেন? আপনার সাথে কেউ গিয়েছিল নাকি আপনি একাই গেলেন? গেছে, মেম্বারও গেছে, পিছন দিয়ে অন্য রিক্সা দিয়ে মেম্বার গেছে, আমার শ্বশুর গেছে, আরো 2-4 জন লোক গেছে। তারপরে আপনি লাশটা আপনার কোলে নিয়ে থানায় গেলেন? থানায় গেলাম। থানায় গিয়ে পরে এই ওসি সাহেব বললো যে, কি তুমি মার্ডার করছো? জি। বলে, কি দিয়ে মারছো? চাকু দিয়ে। চাকুটা কোথায়? বললাম, এখন আমি বলতে পারবো না। তখন চাকুটা পিছন থেকে কে দিছে সেটা আমার এখন আর মস্তিষ্কে নেই। তখন এই চাকুটা হাতে নিয়ে দারোগা বলতেছে, না, এই চাকু দিয়ে মার্ডার করতে পারে না, এই চাকুতে কোনো রক্ত নাই, কিছু নাই, কিভাবে হবে? এই তুমি মিথ্যা কথা বলতেছো কেন? তুমি কি সত্যিকার মারছো? আমি কইছি যে না, এটা মিথ্যা কথা না, আমি নিজেই মারছি। পরে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি লকআপে যাও। এই যে লকআপে গেলাম, পরে তো আদালত শুরু হইল। কত সালের কাহিনী এটা? এটা হলো 1996 প্রথম দিকে। প্রথম দিকে আপনি লকআপে চলে গেলেন সেই রাতে। হ্যাঁ। সন্তানের জন্য দুধ এবং সন্তানের খাবার, সন্তান আপনার সামনে সেটাতে এসেছিল, আপনার ছেলে এবং মেয়ে? না, ওদের সাথে আর দেখা হইল না, এদের মুখ আর দেখতে পারিনি। ওরা তো ওর মার পাশেই ছিল, কিন্তু এই দুর্ঘটনা যখন দৃষ্টিতে পড়ে তখন এদের প্রতি আমার আর দৃষ্টি যায়নি। তারপর তো আমি এই দিনেই বেলা 10টা-11টার দিকে আমার নিয়ে গেল কোর্টে নিয়ে যাওয়ার পর একটা ওই মোহরি বলতেছে যে তুমি স্বীকার করো না। তখন জিয়ার নাকি বলে উনি বলতেছে, ওই মোহরিটারে বারবার ওরা এখানে যাইতে নিষেধ করতেছে, ও বারবার আমার কাছে যাই গিয়ে বলে যে তুমি স্বীকার করো না। পরে আধা ঘন্টা পরে আমার নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে কাঠগড়ায় দাঁড়া করাইলো। পরে আমি স্বীকার করলাম যে স্যার, এই ঘটনা আমি এইভাবে মারছি সত্য, আপনার আদালতের আইনে যা হবার হবে। তুমি আর বেশি কোনো প্রশ্ন করেনি। তখন কইলে, ঠিক আছে, তুমি লকআপে যাও। তখন আমি লকআপে চলে গেলাম, জেলখানায় পাঠিয়ে দিল। এই তো জেলে গিয়ে মনে করেন সপ্তাহ 15 দিন পর পর হাজিরার ডেট পড়লো। তখন কোর্টে আসি, হাজিরা দিই। ছোট ভাইটা সেই মৌলভীবাজারে ছিল, সে গিয়ে অনেক সময় দেখা সাক্ষাৎ করতো। একটা উকিল দিছিল, বৃদ্ধ লোক, সে মাঝে মাঝে মুভ করতো। তো এইগুলো কোনো যুক্তির মতো সে চেষ্টা করতো না, খালি যে উকিল দাঁড়ানো আছে এই পর্যন্ত। অবশেষে 98 সালে 27/7/98 তারিখে আমার যাবজ্জীবন সাজা হয়ে যায়। সাজা হওয়ার পর আমার ছোট ভাইরা কাঁদ আর বললো যে, ভাইয়া, যদি তোমার কারাগার থেকে বাইর করতে পারি আমি তোমার সাথে সাক্ষাৎ করবো, আর নাইলে আর কোনোদিন সাক্ষাৎ করবো না। কইয়া আমার ছোট ভাইটা চলে গেছে। এদিন আমার মা আমার ছেলে মেয়েটারে নিয়ে কোর্টে দাঁড়ানো ছিল। ছেলে মেয়েগুলোর আমি মাথায় হাত বুলিয়ে দিলাম। পরে আমার ভাইটা আমার 700 টাকা দিয়ে চলে গেল। এই ভাইটা আর আমার সাথে সাক্ষাৎ করেনি। পরের দিন জেলখানায় একটা উকালতনামা পাঠাইছে। তখন এগুলো উকালতনামাটা নিয়ে গেছে কারাগারের স্টাফ। জিজ্ঞাসা করলাম, কে পাঠাইছে? বলে, তোমার ভাই পাঠাইছে, হাইকোর্টে আপিল করবে। এই কথার উপর একটু সান্ত্বনা পাইলাম, যদি হাইকোর্টে আপিল হয় তো হইল, কিন্তু আপিল আর করা হয়নি। চলে গেল 3 মাস। আমারে ওই মৌলভীবাজার জেলা কারাগার থেকে পাঠাই দিল সিলেটে পাঠানোর পর সেখানে তো সাজা হয়ে গেল, আমি কয়েদি বন্দী হয়ে গেলাম। মুড়াই যে বাঁশ বেতের মুড়া বানায় না, ওই সকল কাজ দিল আমারে, ওই সকল কাজ করি। কিন্তু আমার আর কোনো কেউ কোনো দেখা সাক্ষাৎ নাই, এই জেল খাটতে আসি। তখন কারাগার থেকে একটা বিধান আছে, বন্দীরা ওই কারা কর্তৃপক্ষের মাধ্যমে একটা আপিল করতে পারে সরকারিভাবে। সেইটা করব। আমার ভাই যে আপিল করার জন্য আমার কাছে ওকালতনামায় সাক্ষ্য নিয়ে গেল, সেইটার অপেক্ষায় আমি ওই কারাগার থেকে আপিলটা আর করতে পারিনি, জেল খাটতে আসি। তখন এই সন্তানগুলোর জন্য ভাই আমার ভাত খাইতে পারতাম না। কারাগারের ভাত তো দিত মনে করেন অল্প 4টা, এটার মধ্যে 3 ভাগ করতাম। 1 ভাগ হইলো কিরা, আরেক ভাগ হইলো পাথর, আরেক ভাগ হইলো ভাত। এগুলি বাইছা খাইতে পারতাম না। সন্তানগুলোর কথা যখন মনে পড়তো, স্বপ্নে দেখতাম মেয়েটা আমার কোলে জড়ায় ধরতেছে, বাবা করে ডাকতেছে, তখন আর ভাত ভিতরে যাইতো না। আমার 30 গ্রামের টুকরা মাছ দিব প্রতিদিন, কারাগারের হিসাব। এই 30 গ্রাম মাছ সরকারি ভাবে দিত, আমাদের সামনে আসে 15 থেকে 16 গ্রাম।
এটা অন্যান্য দিকে চলে যায়, কিন্তু সেটা আমি খাইতে পারতাম না। সন্তানের কথা মনে পড়তো, ডাইনে ভাই অন্যান্য বন্দির আছে পয়সা লালু, ওদেরকে দিয়ে দিতাম। 1 মাস পরে ওরা আমারে ওই 100 টাকা, 2টা সাবান বা 1 প্যাকেট বিড়ি এই সকল দিত। এক হাত দ্বারে আমি 8 বছর পর্যন্ত মাছ মাংস কি জিনিস আমার মুখে দিতে পারিনি। এই সন্তানের কথা ভেবে ভেবে মানুষের কাছে খুঁজা মানুষের কাপড় ধুলাই করে প্রায় আমি 12,000 টাকা কারাগারে ক্যাশ করছি। কইরা একদিন একজন কারাগারের স্টাফ কারারক্ষী আমার পাশের থানা ওর বাড়ি, ওরে বলছে ভাইয়া আমার এরকম ছেলে মেয়েগুলো রেখে আসছি, ওদেরকে দেখতে পারি না। ওরা মাঝে মাঝে 5 মাস 7 মাস বছর পরে আমার মা নিয়ে যেত, ওদের জন্য আমি কিছু জিনিস দিতাম খরচ করে। ভাই এগুলি কিভাবে কি করা যায়? ওই বললো দেখো এগুলি তুমি কারাগার থেকে পাঠাইতে পারবে না, তো এগুলি বাইরে কিনে আমার বাসায় রেখে পরে আমি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাই দেব। জানার পরে বললো আচ্ছা আমি তোমার মামলা ডিল করতে পারবো না, তোমার ফ্যামিলি অ্যাড্রেসটা আমারে দাও। দিলাম ফ্যামিলি অ্যাড্রেসটা, উনি লিখা, উনি 6 দিন ছিল। 6 দিন থাকার পর এর ভিতরে এই কাগজটা লিখে আমারে দিছে, কইছে আমি যেদিন কারাগার থেকে মুক্তি পাই তুমি রেডিও বা টেলিভিশনে খবরে শুনবে, শুই না এই কাগজটা আমার বাসায় পাঠাই দিও। 12 তারিখে উনি ময়মনসিংহ কারাগার থেকে মুক্তি পেয়েছে। আমার এক লোকে বললো পত্রিকার খবরে শুনলাম, শুই না আমি ওই কাগজটুকু ওনার বাসায় পাঠাই দিই। পাঠাই দেওয়ার পর আমি জানি না উনি পাইলো কিনা, এটার উত্তর তো আর পাইছি না। পরে 2 মাস পর ছিল গিয়া উনি 20,000 টাকা দিয়ে পাঠাইছে। ওই স্থানীয় একজন এমপি আরো অন্যান্য অনেক নেতা কর্মীরা গেছে, গিয়ে আমার ভালো মন্দ জানলো, আর এই টাকাটা কারাগারের যে ডেপুটি জেলার আছে ওনার হাতে দিয়ে আসলো। বললো ওরে কারাগারে একটা ব্যাংকের মতো এটার পিসি অ্যাকাউন্ট, ওই পিসি অ্যাকাউন্টে জমা দিয়ে দিও, এই কথা বলে দিয়ে আসলো। আর আমার মামলার বিষয়াদি জানলো। তো ওই মহিলা এমপির একটা ধর্ম ছেলে ছিল, ও বলছে যে তুমি ওর মামলাটা ডিল করো, এই কথা বলে ওরা চলে আসলো। ওর নাম ছিল পলাশ। ওই আমার সাথে গিয়ে অনেকদিন দেখা সাক্ষাৎ করছে, কিন্তু মামলার কাজ সে কিছুই করেনি। অবশেষে গিয়ে ওর কাছ থেকে মামলার ফাইলগুলো আমার ছোট ভাই আনলো, আইনা তো ঘরে রাখিয়ে দিছে, আর কিছু করা হইল না। পরবর্তী কারাগার থেকে বাইর হওয়ার মতো তো আমার কোনো আর রাস্তা নেই, একাধারে জেল খাটতেই আছি। গত বছরের প্রথম দিকে কারাগারে অন্য একটা বন্দী একটা দুর্ঘটনা ঘটাইছে। এক কারাগারের যে সুবাদার সাহেব আছে ওনাকে জিম্মি করে ফেলছে। ওইটার উপরে জের ধরে আমরা অনেক বন্দীদেরকে ঢাকা গাজীপুর কারাগারে পাঠিয়ে দেয়। সেইখানে আইসা আমারই ফুফাতো ভাই গাজীপুর জেলার পুলিশ সুপার, আমি ওনার কাছে চিঠি লেখার পর উনি ছুটি দিয়ে গেছেন বাড়িতে। যাওয়ার পর ওই আমার মেয়েটিও কান্নাকাটি করে বলছে যে আমার আব্বারে দেখতে পারি না, আপনারা এত বড় অফিসার থাকতে। পরে উনি আসছে আমার গাজীপুর কারাগারে দেখতে। আমারে বললো কিরে তোর কি অবস্থা? বললাম কারাগারে যে অবস্থা তাই তো। বলতে আমার একটা দাবি রাখছি ওনার কাছে যে ভাইয়া আমারে এই গাজীপুর কারাগার থেকে হয়তো সুনামগঞ্জ না হয় ঢাকায় 2টা কারাগারে আমার বদলি করাই দেন। পরে জেলা সাহেব বললো যে স্যার এই মামলাটা তো দীর্ঘদিন হয়ে গেছে, ফাইলটা উঠানোর সাথে জামিন হয়ে যাবে। বলে তাইলে তোরা আমি এখান থেকে জামিন করে দিই, কাগজপত্র কোথায় দিই। যাই হোক তারা যেভাবে কাগজপত্র সংগ্রহ করে আনছে, আইনা উকিলের কাছে দিছে। দেওয়ার পর প্রায় 2-2.5 মাস 3 মাস চলে গেছে, কোনো খোঁজ খবর নেই। পরে কারাগার থেকে আমার পাশে থেকে একটা বরিশালের একটা ছেলে মুক্তি পাওয়া যা, ওরে ওই অ্যাড্রেস দিলাম। ওই ছেলেটা এসে কাছে বললো মধ্যে, কিন্তু প্রায় 4 বছরের মধ্যে ওনার সাথে কোনো যোগাযোগ নেই। বলার পর ওনার যে অফিসের ম্যানেজার আছে ওকে পাঠাইলো গাজীপুর কারাগারে। গিয়ে আসে সাক্ষাৎ করে আসলো, কইল আপনি এখনো কারাগারে আছেন? আমি বলে জি। পরে কইল যে মামলার অবস্থা কি? বললাম যে এই গাজীপুরের পুলিশ সুপারের কাছে আছে। পরে ওই এসপি সাহেব এবং একাত্মতা হয়ে উকিল দিয়ে আমারে এই গত জুন মাসের 2 তারিখে আমি মুক্তি পাই। কত বছর পর? 18 বছর। 18 বছর আপনি জেল খাটলেন। আপনি মুক্তি পাওয়া মানে কি আপনার কি রায় হয়ে গেছে? আপনার কোনো সমস্যা হবে না? না, সমস্যা হইতেও পারে। যে হাইকোর্ট থেকে যে মুক্তিটা পাইছি সেটা আমি একদম সাজা খাইটা মুক্তি পাইনি, মুক্তি পাইছি ওই জামিনে মুক্তি। জামিনে মুক্তি, হাইকোর্ট থেকে মুক্তি পাওয়ার পরে 1-2 ডেট গিয়ে হাজিরা দিতে হয়, কিন্তু সেই হাজিরা তো আমি যাইতে পারিনি বর্তমান পরিস্থিতির কারণে। বর্তমান পরিস্থিতি আসলে কি? আপনি কবে নাগাদ মুক্তি পেলেন? গত জুন মাসের 2 তারিখে। গত জুন মাসের 2 তারিখে। তারপরে আপনি হাজিরা দিতে পারেননি।
কি বর্তমান পরিস্থিতি? মুক্তি পাওয়ার পর প্রথম যেদিন আমি বাড়িতে গেলাম, যাওয়ার পর পাড়া প্রতিবেশী পুরা ইউনিয়নের লোক আসছে আমার দেখতে। তো দেখতে আসছে ওই দিন ওই যে আমার ভাইরা ভাই যে হাকিম শিরিনের দুলাভাই, তার একটা ছেলে, সেও আসছে। ছেলেটার বয়স প্রায় 16-17 হয়ে গেছে। সেও আসছে আমার দেখতে। যাই হোক, মানুষ দেখা টাকেত করে রাইতে দিনে লোক আসতেই আছে, দেখতেই আছে। তখন রাত্রেবেলা মাকে বললাম, মা ওই যে হাকিমের ছেলে, ও যেতে আমার বাড়িতে আর না আসতে পারে, একদিন দেখে গেছে, এটি যথেষ্ট। যাই হোক, এই ছেলে আর কোনোদিন আসেও নাই, দেখা করেও নাই, ওদের সাথে কোনো সম্পর্ক নাই। এখন আমার ছেলেকে আমি একদিন জিজ্ঞেস করলাম, বললাম, পরের দিনই গিয়ে বললাম যে বাপুরে দেখো তোমাদের মা নাই, বাবা দুনিয়াতে থাকেও ছিলাম না, এখন যেহেতু আইছি তোমাদের পিছনে কি হয়েছে না হয়েছে সেগুলো আমি আর খুঁজাইতে যাব না, জানতেও যাব না। আজ থেকে আমি তোমার বাবা, আমি তোমার মা, আমি তোমার বন্ধু, যাই বলো তুমি, যদি আমার উপরে তোমার এই আস্থা বিশ্বাস থাকে তাইলে তুমি যদি আমার মাইনে নাও তাইলে বলো, আর যদি তোমার ব্যক্তিগত কিছু থাকে তাও আমার কাছে বলো। এই সকল আলোচনার পরে এই সকল আলোচনা আসছে, ওই আমার ছোট ভাই স্ত্রী থাকে, আমার মেয়ে থাকে, মা থাকে, ছেলে থাকে। তো এই যে আমার ছোট ভাইয়ের স্ত্রী একদিকে আমার চাচাতো বোন, আর একদিকে আমার ছোট ভাইয়ের স্ত্রী। আমার ছেলের কি হয়, একদিকে ফুফু আর একদিকে চাচি, কিন্তু তারপরে ছেলে ওনাকে মা ডাকে, আম্মাজি আম্মাজি বলে ডাকে। এখন দেখা গেছে ওই আম্মাজি বাদ দিলে খায়, আর নাইলে খাইবে না। ওর দাদি বাদ দিলে খাইবে না, ওর বোনে বাদ দিলে খায় না, এরকম একটা পরিস্থিতি। এখনই দেখা যায় রাগ গুসা, আবার একটু পরেই দেখা গেছে তাদের মধ্যে সুসম্পর্ক, এরকম দেখা গেছে। একে আমার মাইন্ডও কিছুটা আসলো। আসার পরে মারে জিজ্ঞাসা করলাম, মা এ কি ব্যাপার, দেখি তুমি বাদ দিলে খায় না, আমার মেয়ে বাদ দিলে খায় না, ওর চাচি বাদ দিলে খায়, এখনই ফট করে রাগ করে, আবার দেখি তার আর সমাধান হয় কি। মা বলে কয়টা আমি কিছু জানি না, ওরা মাপুত। যাই হোক, একদিন 2 দিন গেল এরকম। এরপরে ছেলেকে নিয়ে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে জিজ্ঞাসা করছি, বাবুরে তোমার সবচেয়ে আপনজনকে? এ বললো, আব্বা আমার বোন। কারণ তোমার বোন যদি আপনজন হয় তাহলে তোমার বোনে বাদ দিলে তুমি খাও না কেন? কয় বাদ দিয়া খালি অন্য দিয়ে চিন্তা করে এর জন্য। আমি বললেন, না, এটা একটা যুক্তির কথা না। তুমি যে রিক্সা চালাও বা গাড়ি চালাও, তখন আমাদের এলাকায় মোটরসাইকেল আছে না, মোটরসাইকেল দিয়ে প্যাসেঞ্জার টানে, মোটামুটি ভালো একটা ইনকাম করতে, 400-500 টাকা ইনকাম করতে পারে। তুমি যে ইনকাম করো, এই টাকাগুলো কার কাছে না রাখো? আম্মাজির কাছে। তাইলে তোমার আপন যদি বোন যদি হয় তোমার বোন, তাইলে টাকা রাখো নিয়ে তোমার আম্মাজির কাছে, এটা কিরকম? সে আর কথা বলে। এই আম্মাজির কাছে কি ছোটবেলা থেকে সে বড় হয়েছে? না, আম্মাজি আসছে তার বয়স যখন প্রায় 12 বছর হয়েছে তখন। এখন আপনার ছেলের বয়স কত? এখন আমার ছেলের বয়স তো প্রায় 22-23 এরকম হবে। তাহলে 18 বছর থেকে শুরু করে 22 বছর পর্যন্ত, তার মানে 4 বা 5 বছর যাবত আম্মাজির কাছে আছে, আম্মাজি বলে ডাকে। 18 বছর সে কার কাছে মানুষ হয়েছে? তার দাদির কাছে। দাদির কাছে? দাদিকে কি বলে ডাকে? দাদিকে দাদি ডাকে। দাদি ডাকে। আর আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স, আমি যখন কারাগারে আসি ওরে তো মনে করেন 16 মাস বয়স, 15 মাসের বয়সের মতো রেখে আসছি। তার মানে ওর বয়স এখন 19 বছর বা তার 20 বছরের কাছাকাছি। তারপর যখন ছেলে রাগ করে গুসা করে, ওই তার আম্মাজি ভাত দিলে খায় আর তার বোন এবং তার দাদি ভাত দিলে খায় না, ওই সকল কথার উপরে ভিত্তি করে আমি ছেলেকে 2-4 কথা প্রশ্ন করি। প্রশ্নের জবাব সে দিতে পারে না। সে যখন প্রশ্নের জবাব দিতে পারেনি, তার মনেও কষ্ট, তখন তার এই আচার আচরণের উপর ভিত্তি করে বড় ভাই আমি ওরে শাসন বারণ করি। এই শাসন বারণ করতে গিয়ে সে আমাকে ত্যাগ করে দূরে চলে যায়। এখন এর বেশি আর ছেলের সম্বন্ধে কি বলবো, এখান থেকে আপনারা বুঝে নিতে পারেন। যাই হোক, ছেলে যখন হাতছাড়া হয়ে গেল, এই নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে থাকে, সেখান থেকে সে যা কি রুজি রোজগার করে না করে, কিভাবে খায় না খায়, সেগুলি কিছু খবর আমার কাছে আসেও না, আমিও জানতে চেষ্টা করি। এখন যে আমার মা আছে, ভাই আছে, বড় ভাইয়ের কাছে যে জায়গা জমির একটা হিসাব ছিল, যে বাড়িটা আমাদের বর্তমানে এটা বাবা থাকতে কিনা ছিল, সেই বাড়িটা সবাই সময় তো একসাথে যে টাকাটা ছিল সেই টাকা দিয়ে কিনা ছিল, কিন্তু জায়গাটা রেজিস্ট্রি করা হয়নি। বাবা মারা যাওয়ার পর জায়গাটা রেজিস্ট্রি করা হয়েছে বড় ভাইয়ের নামে। এখন আমি কারাগার থেকে মুক্তি পাইয়া এই জায়গার জন্য কিছুই বলিনি, বড় ভাইকেও বলছি, মাকেও বলছি যে আমার জায়গা জমি কিছুর দরকার নেই, তোমরা যদি ইচ্ছা হয়ে আমাকে দাও
যা দেও তাতেই আমি খুশি। তখন ভাই একদিন বলল, দেখো মানুষ কে কোন দিন মরে যায় কোনো ঠিক নাই, এই জায়গাটা বাবা থাকতে কিনা আমার নামে রেজিস্ট্রি করা হয়েছে, এখন আমি যদি মরে যাই এই জায়গার মালিক হয়ে যাবে আমার ছেলে, কিন্তু 6 ভাইয়ের মধ্যে কেউ পাবে না, তোমরা এই জায়গাটা যার জন্য নিয়ে যাও। এখন ভাই বড় ভাই বলতেছে যে আমি 6 ভাই আমরা সবাইকে একখানো করে একসাথে আমি জায়গাটা দিব। আমি বলছিলাম যে 6 ভাই আপনি একসাথে একখানো করতেও পারবেন না, জায়গা দিতেও পারবেন, কারণ আমরা দারিদ্র ফ্যামিলি, এক এক ভাই এক এক জায়গায় থাকে, কেউ থাকে ঢাকায়, সিলেট, মৌলভীবাজারে, যে যখন আসে তারটা তখন তারে দিয়ে দিতে পারেন। বড় ভাই আর কিছু বললেন না। কিছুদিন পর আসলো, এই ছেলেকে নিয়ে যে ঝগড়াটা হয়, ছেলে যেদিন বাড়ি ত্যাগ করে যায় ওই দিন মেয়েটা আমার বলতেছে যে বাবা ভাইয়া যখন বাড়ি থেকে চলে গেছে, বা ওর দাদু বলতেছে যে নাতি তোরে নিয়ে আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাব বা অন্য জায়গায় চলে যাব, তখন মেয়েটা বলতেছে আব্বা যে ভাইয়া আর দাদু যদি চলে যেতে আমি কোথায় থাকবো, আমাকে নিয়ে আমার চাচার বাসায় দিয়ে আসো, ওই মৌলভীবাজার জেলা আমার যে ছোট ভাই থাকে সেখানে। আমি বললাম কি যে তোমাকে আমি নিয়ে দিয়ে আসতে পারবো না, তোমারে যারা লালন পালন করছে আমার বড় ভাই আছে, তুমি তাকে বড় আব্বা ডাকো, উনাকে গিয়ে বলো। সে একবার বলছে, উনি না করছে। 7-10 দিন পরে যখন ছেলেরে আমরা মায়ের পিট করে শাসন করলাম, ওই দিন হইলো দেখো দাদু আর ভাইয়া চলে যাবে, তা আমি কই থাকবো, আমার নিয়ে দিয়ে আসো। আমি এই দিনও বললাম যে তোমার যারা তোমাকে লালন পালন করছে উনাদেরকে বলো। সে বড় ভাই গিয়ে বলছে যে বড় আব্বা এরকম দাদু আর ভাইয়া চলে যাইবা, আমি কই থাকবো, আমি মৌলভীবাজার আমার নিজাম কাকার বাসায় আমি চলে যাই। কইলো তোর ইচ্ছা যা। মেয়ে আয়সা আমার বললো, আমি বলছি বড় আব্বারে চলো আমার মৌলভীবাজার নিয়ে দিয়ে আসো। তা আমিও মন খারাপ, রাত্রে ছেলেরে একটু হালকা মায়ের দূর করছি, শাসন করছি। আইসি মৌলভীবাজার, এখানে ছোট ভাই 2টা থাকে। 5 নম্বর ভাইয়ের বাসায় গেলাম, এখানে গেছে একটা খাওয়া দাওয়া করলাম, কইরা যে 3 নম্বর ভাইয়ের একটা ছেলে আছে, ওর হাত ভেঙে গেছে, ওর হাতটা দেখতে গেলাম। ও একটা দোকানদারি করে, ওর দোকানের সামনে গেলাম। আমি মেয়েটা রয়েছে ওই তার চাচার বাসায়তেই। যাওয়ার পরে এই বাড়িটা আমার প্রথম যে কারাগার থেকে মুক্তির পরে যে টসারিংটা, ব্রেন টসারিংটা করে, সে প্রশ্ন করলো প্রথমেই যে এখানে কিসের জন্য আসছিস। সে কিন্তু আমার ছোট ভাই। আমি বলছি কিসের জন্য আসছি তো শুনবে, বলবো। কইল তোর এই সকল কথা শোনার সময় আমাদের নাই, তুই বাড়িতে ইট বালি কারে জিজ্ঞাসা করে কিনছস, তোর বাবাই কি বাড়ি কিনে রেখে গেছে তোর জন্য, এখান থেকে গেলি দোকান বড়া লোক সবার সামনে, সেই রকম কথাবার্তা বলতেছে। বসা থেকে ওইটা কুদে কুদে আসতেছে আমাদের। তখন চিন্তা করলাম ছোট ভাই কিসের জন্য সেই রকম করতেছে আমার সাথে, যদি রাতের বসিতে থাপ্পর মারিয়ে দে তখন তো আমি লজ্জা হয়ে যাবো, যা সরে যাই। আমি সরে চলে আসলাম আবার 5 নম্বর ভাই ওর বাসাতে। আইসা মেয়েটা বললাম, মেয়েটা বলতেছে যে আব্বু তুমি বাড়িতে যাও। আমি বাড়ির দিকে রওনা হইলাম, ব্যাগটা কাঁধে নিয়ে আবার বাড়িতে গেলাম, গাড়িতে উঠলাম। এই যে ছোট ভাইটা গালাগালি শুরু করলো আমারে, এটা সামাজিক অসামাজিক তার মন ইচ্ছা মতো সে গালাগালি। আপনাকে কেন গালাগালি করছে সেই অর্থটাই আমি বুঝতে পারলাম। ইট বালু নিয়ে কিছু একটা বলেছিল, যেটা আপনি ওর কি মনে হয়েছে যে বাড়িটা আপনি দখল করছেন বা এরকম কোনো কিছু, ওর জায়গাটা আপনি নিয়ে নিচ্ছেন? তা আমি জানি না। আমি যখন গাড়িতে উঠছি বাড়ির দিকে রওনা হয়েছি, সে মোবাইলে আমার গালাগালি যা করার ইচ্ছা মতো করতেছে। বাড়িতে যে সবার বড় ভাই আছে উনাকে সে ফোন করে বলছে শাহজাহান যাতে বাড়িতে গিয়ে না উঠতে পারে, যদি বাড়িতে উঠে তাইলে তুমি আমার ভাই না। এটা বড় ভাইকে বলতেছে। আর আমারে মোবাইলে বলতেছে তুই অন্তত বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে থাকবে, কারণ বাড়ির এদিকে গেলে তোর হাড্ডি চামড়া রাখবো না। আমি বললাম যে আমার একটা গাড়ি আছে বাড়িতে, একটা মোটরসাইকেল, যে গাড়িটা আমি আনবো না। কইলে তুই এখান থেকে 2 কিলোমিটার দূরে থেকে চাবি পাঠাইবে, তোর গাড়ি তোর কাছে আসবে। এইভাবে গালাগালি করতে আছে। পরে আমি বাড়িতে যাইতে প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় লাগছে, গিয়া বাড়িতে পৌঁছছি। পৌঁছার পরও গালাগালি করতে আছে। তখন বাড়িতে গিয়ে পয়সা বললাম আমি, তুই আমারে মারবে কাটবে যাই কিছু করবে, আমি ঠেলতে আমার দেওয়ালে লাগাইছে। এখন আমি বাড়িতে আসছি, এখন আমার মারতে। তখন ওই বড় ভাইকে ডাকলো, কি তোমার না বলছিলাম ওই যাতে বাড়িতে না যাইতে পারে, ও বাড়িতে আসলো। তখন বড় ভাই আর কিছু বলেনি। তখন ওই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে ওদেরকে ডাকতেছে, মোবাইলে ডাইকা বলতেছে, মোবাইল করে বলতেছে ওরা ধরো মারো, কিন্তু ওরা তো আর কেউ ধরেও না মারেও নাই, কেন কি হয়েছে ওরা জানতে চেষ্টা করতেছে। তখন বাড়ির জায়গা দিত না, আমাদেরই একটা ভাতিজা আছে প্রতিবেশী, উনি বলতেছে কে ওরা বাড়ির জায়গা দিবে না, ও কি বাড়ি পায় না? কইল না। কইলে তুমি কইলে হবে, আমরা তো জানি দাদা থাকতে চাই বাড়ি কিনা। ওই যে মারে জিজ্ঞেস করো, মার কাছে মোবাইল দিছে, মা কইল হ্যাঁ পাবেই তো, বাপ থাকতে যখন তোদের এই জায়গাটা কিনা তাইলে সবাই তো সমান অংশীদারি। কেন মা এই কথা বললো, মায়ের উপরে তারা অসন্তুষ্ট। এখন আমি যদি এরা বাড়িতে জায়গা দিব না, আমিও রাগের বসিব, ওদেরকে গালি গোলাজ কিছুই করি না, শুধু মারে বলছি কথাই যে মা আমি জায়গা চাইনি, না চাওয়া সত্ত্বে তারা ইচ্ছা করে যখন বলতেছে আমার বাড়িতে জায়গা দিবে না, আমি এই বাড়িতে আর থাকবো না। আমি চলে আসছি ঢাকায় চলে আসার পর মা এদের সাথে কথাবার্তা বলে যেভাবে হোক ওরা জায়গা দিবে।
আমার ফোন দিয়ে বললো যে বাড়িতে জায়গা দিয়ে। আমি বলছি যে জায়গা দেওয়ার পরে আমি বাড়িতে আসবো, বড় ভাইয়ের নাম জায়গাতে আর আমি আসবো না। আপনার সাথে কেন এই আচরণটা আপনার শুধু ওই ভাইটাই করছে, কারণটা কি? হ্যাঁ, তো এটাই আমার ইম্পর্টেন্ট কথা। এখন যখন জায়গা আমার দিবে না, তা আমি বাড়িতে যাব না। তো মায় বললো যে জায়গা দিবে, দেওয়ার সময় জায়গাটা ওই মায়ের নামে দিবে, আমাদের ভাইদেরকে কেউ দিবে না। ওই যে মেয়ের সাথে নিয়ে গেছি আমি মৌলভীবাজার জেলায়, সেইখানে আমার বড় ভাইটা বলছে কি ওর কাছে ফোন করে যে সে মেয়ে নিয়ে বাড়ি থেকে পালাইয়া গেছে। কথাটা বলার মধ্যে সে অন্য মাইন্ডে বলছে মেয়ে নিয়ে পালাইয়া গেছে, মেয়েটারে রাইকা পরে জাহান্নামে যাবে। যখন এই কথার উপর ভিত্তি করে সে আমার এই গালাগালিগুলি করছে, তখন মেয়েটা ওই কথাটা যেদিন শুনছে মেয়ে, আর ওই দিন ওই জায়গা নিয়ে এই কথাবার্তা বলার পর সন্ধ্যার সময় আমি রাস্তায় বসছি, আমার পাশে আর 2-1 লোক আছে। বড় ভাই গিয়ে আমার বলতেছে, এই তুই মেয়ে নিয়ে মৌলভীবাজার গেলি কেন? মেয়ে কি তোর বউ নাকি? আমার বড় ভাই কথা বলতেছে। সেই আঘাতটাই আমার মেয়ে আমার কাছ থেকে দূরে চলে যায়। আমি আজকে মেয়ের চোখে দেখতে পারতেছি না, নিজের বেঁচে থাকতে, কারাগারে থাকতে তো দেখতেই পারছি না, মারেও দেখতে পারছি না। এখন আমার এটি অনুরোধ রইল দর্শকের কাছে যে মাটারে আর মেয়েটারে আমার কাছে আমি পাই। আপনি মৌলভীবাজার কেন নিয়ে গেছিলেন মেয়েটাকে? ওইটা ওই যে তার চাচার বাড়িতে বাসায় যাবে বলছিল মেয়েটা, ওর চাচার বাসায় আগেও অনেকদিন গিয়ে থাকছে অনেক সময়। তা আপনি তার বাবা, আপনি যদি তাকে চাচার বাড়িতে নিয়ে যান, সেটা নিয়ে আপনার অন্য ভাইদের মধ্যে কি সমস্যা? এইখানে মূল ফ্যাক্টটা এসে অন্য ভাইদের মধ্যে যে ভাইয়া ফোন করে ছোট ভাইরে বললো যে সে মেয়ে নিয়ে পালিয়ে গেছে, মেয়েটারে রাইখা তুই করে জাহান্নামে যা। মেয়ে নিয়ে পালিয়ে গেছে মানে কি? আপনি তো তোর বাবা। আমি তো তার বাবা। পালানোর কথা কেন বলতেছে? এই তো কথা। এখন মনে করেন আমি মেয়ের সাথে আমার এখানে সম্পর্ক এইটুকুই যে আমি চিরজীবন ওদেরকে দেখি নাই 20টা বছর। এদের প্রতি আমার এতই আত্মার টান ছিল, মেয়েটারে আমি কাছে থাকতে চাই, কাছে রাখতে চাই। একসময় সে আমার কাছে বসবে, কথাবার্তা বলবে, আমিও দুঃখ সুখ বলবো, কিন্তু সেইটাকে তারা খারাপ মাইন্ডে নিয়ে গেছে, যে বলতেছে যে কি মেয়ের প্রতি আমি অন্য আসক্ত হয়ে গেছি। তখন মেয়ে এই কথার উপরে লজ্জা পায়, মেয়ে আমার কাছে আর আসে না, কথাও বলে না, বাবাও ডাকে না। আজকে 5-6টা মাস হয়ে পার হয়ে গেছে। মেয়ে কই থাকে আপনার? ওই মৌলভীবাজার। 20-22 দিনের মধ্যে মেয়েটার সাথে কথা বলতে পারিনি, মার সাথে কথা বলতে পারিনি। এই ছোট ভাইটা মার সাথে মেয়ের সাথে কথা বলার সুযোগই দেয় না। ওদের কাছে আমি কিছু জিনিস কিনে দিছি, কম্বল টম্বল, কাপড় চোপড়, এইগুলো এরা আগুন দিয়ে জ্বালায় ফেলবে, দিবে না। মারে কথা কইতে দিবে না, মা কথা কইতে। আপনার যে ছোট ভাই আপনার সাথে আচরণ করছে তিনি তো এই রাজু, না? হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়েটাকে কোথায় রেখেছে এখন? এখন এই রাজুর কাছে, পাশের বাসায় বলে থাকে, আমি সঠিক জানি না, আছে রাজুর কাছে। তার মেয়েটা বড় হয়েছে কার কাছে? বড় হয়েছে ওর দাদি এবং ওই রাজু এবং বড় ভাই সবাই সম্মিলিতভাবেই ওর দাদির কাছে রাইকা ওরা ভরণ পোষণ করছে। প্রিয় শ্রোতা, আমরা ঘটনার সত্যতা উদ্ঘাটনের এই পর্যায়ে আমরা কথা বলতে চাই ফোনে। আমরা দেখতে চাই যে কি আচরণ হয় অপরপক্ষ থেকে। যদি আমাদের সাথে কথা বলতে না চায় তাহলে সেটাও আমরা উপস্থাপন করবো এখানে। ওকে, আমরা ফোন কলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু বলছেন? হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি আরজি কিবরিয়া বলছি, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান থেকে, এবিসি রেডিও থেকে। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আপনার পারিবারিক বিষয়ে। বলেন। আপনার এক ভাই 18 বছর জেল খাটে, এটা কি সত্য? হ্যাঁ। ওনার নাম ছিল হচ্ছে শাহজাহান সাজুদ। হ্যাঁ। ওনার একটা ছেলে এবং একটা মেয়ে আছে, তাই তো? হ্যাঁ। ওনার মেয়েটা তো ওনার মায়ের কাছে, মানে আপনার মায়ের কাছে বড় হয়েছে, দাদির কাছে বড় হয়েছে, এটা কি ঠিক? হ্যাঁ। আমার কাছে আপনি কি জানতে চান? আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে তার মেয়েটি আপনি আপনার আয়ত্তে রেখেছেন, তার সাথে মিশতে দিচ্ছেন না, কথাটা কি সত্য? তার মা, মেয়ে, ছেলে, তার জায়গা সম্পত্তি কিছু লগে আমি সংযুক্ত না। আমার বাদ আরো 8 ভাইয়ের কাছ থেকে নেন। আপনার কথাটা কি? আপনি তার মেয়েটাকে কুক্ষিগত করে রাখেননি, তাই তো? তার মেয়ে, মা কেউ আমার কাছে নেই। তার মেয়ে আপনার বাড়ির পাশেই থাকে, তার মেয়ের সঙ্গে আপনি যোগাযোগ করতে দেন না, এটা কি সত্য? তার যোগাযোগ করতে না করে বুঝেন না, তারে কেউ মারছে, যোগাযোগ করতে কেউ বানছে। আচ্ছা, আপনার ভাই আমার পাশে রয়েছে, আপনি তার সঙ্গে কথা বলবেন না? আমি তারে ঘৃণা করি। কেন ঘৃণা করেন? কেন ঘৃণা করেন?
প্রিয় শ্রোতা, আপনারা তো শুনলেনই আমরা কি ধরনের কথোপকথন হলো তার ভাইয়ের সঙ্গে। এবং প্রথমত আমরা সম্পর্কটাই আবিষ্কার করেছি, কারণ সরাসরি যদি প্রশ্নই করতাম আমাদের আজকের অতিথি সম্পর্কে, সে হয়তো অস্বীকারই করতেছে না সে তার ভাই। অন্যান্য যে ভাই বোন আছে, আপনার মা আছে বা আপনার ছেলে মেয়ে, তাদের কোনো ফোন নাম্বার বা কোনো কিছু কি আপনার সঙ্গে আছে, বা যোগাযোগ করা যায় না কেন তাদের সাথে? আসলে মেয়ে এবং মা ওরা তো আছে এই রাজুর আয়ত্তে, ওদের হাতে কোনো মোবাইল বা কোনো কিছু মোবাইল দিয়ে যে যোগাযোগ করবো সেই ব্যবস্থাটা ওদেরকে নিষেধ করে দিচ্ছে, এবং সে এই সুযোগও দিচ্ছে না। এই লগিয়া রাজুর কথা। তার আর মার কথা হইল কি, এখন রাজুর কাছে আছে, রাজু যা বলে তাই মা বলবে। মেয়েটারও একই কথা, যে রাজু যা বলে তাই বলবে। তো এই রাজুর কথার উপরেই ওরা আছে, রাজু যা বলে তাই বলবে, এর বেশি কিছু বলবে না। তার মানে আপনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না? না। রাজু আপনার সম্পর্কে এই ধরনের স্ট্যান্ড কেন নিল, এরকম আচরণ কেন করছে? ওই যে আমার বড় ভাই বলল যে তুই মেয়ে নিয়ে মৌলভীবাজারে গেলে কেন, ছেলে নিয়ে গেলে না কেন, মেয়ে কি তোর বউ নাকি? সেই যে কথাটা, সেই কথার উপরে মেয়ের মনে যতটুকু আঘাত। মৌলভীবাজার তো আপনি আপনার আরেক ভাইয়ের বাসায় গিয়েছিলেন? হ্যাঁ, ভাইয়ের বাসায় গিয়েছি। সেই ভাই আপনাকে সাপোর্ট করছেন? না, এখন কথা বলবে না। কেন বলবে? এখন কোনো ভাই আমার সাথে, আমাদের যে একমাত্র যে 6 ভাই আছে, ওরা কেউ আমাকে কথা বলবে না, মাও বলবে না, মেয়েও বলবে না। ওরা এই 6 ভাই, আমি বাদে 5 ভাই, মা মেয়ে ছেলে, তারা সবাই একতা হয়ে আমারে ত্যাগ করে ওরা আমাকে বলছে কি, তুই এমন জায়গায় যে গিয়ে মারা যা, যাতে আমরা তোর লাশ দেখি। এটার পেছনে কি আপনার অতীত দায়ী? হ্যাঁ, এটার পিছনে অতীত নয়, বর্তমান দায়ী। বর্তমান কি দায়ী? ওই যে বর্তমানে যে মেয়ে নিয়ে আমি মৌলভীবাজারে গেলাম। ইজ দিস ভেরি অ্যাবসলিউট রং কজ? ফার্স্ট অফ অল, আপনি মেয়েকে নিয়ে মৌলভীবাজার যেতেই পারেন, সেখানে তো তাদের এরকম করার কোনো কিছু, তাদের এরকম নিশ্চয়ই এমন কিছু আছে যেটা হয়তো আপনি হাইড করছেন। হ্যাঁ, না, সেটা হাইড করছি না। সেটা হইল কি, আমি যে মেয়েটারে 20 বছর আমি দেখিনি, যাহা বলিব সত্য বলিবার জন্য আমি আসছি। আমার জীবনের আজকে যে কথাগুলো হয়তো শেষ, আর হয়তো দ্বিতীয়বার এখানে বলার সুযোগ হবে না। কিনি এখন যেহেতু বাড়িতে আসছি, এখন মেয়ে আর ছেলে ওরা যে আমার জন্য কতটুকু প্রিয়, ওদেরকে দেখে আমি তৃপ্তি মিটিয়ে শেষ করতে পারি। অথচ মেয়ে এবং ছেলেরে আমার কাছে রাখতে চাই। আমি রাত্রে ঘুমানোর সময় হয়তো আমার মেয়েটা আমার কাছে ঘুমাইতে, বা ছেলেটা আমার কাছে ঘুমাইতে চায়। তো সেইখানে মেইন ফ্যাক্টটা গড়ে উঠছে কি, আমার মা এবং ঘরের যে পরিবারের ভাই বেড়াদার, ওরা সন্দেহ করে নিছে। সেই সন্দেহ থেকে মেয়েও আমার কাছ থেকে দূরে চলে গেছে। তখন মেয়েও আমাকে ঘৃণা করতে থাকে, যে কিন্তু আমার ভিতরে মানতেছে না ভাইয়া, যে মেয়েটার জন্য আমি কারাগার থেকে কত স্বপ্নে দেখতাম, যে মেয়েটা কতটুকু বড় হয়েছে, কতটুকু স্বাস্থ্য হয়েছে, তার হাতে কেমন চুরিটা লাগবে, কেমন কাপড়ের ড্রেসটা সে পরতে পারবে, এই সকল চিন্তা আমি রাত্রে ঘুমাইয়া স্বপ্নে দেখতাম, চিৎকার দিয়ে উঠতাম। আজকে সেই মেয়েটা আমার ত্যাগ করে চলে গেছে, মা আমার ত্যাগ করে চলে গেছে। শুধু ওই যে বাড়ির যে জায়গাটা, সেই জায়গাটার উপরে আমার কিছু বন্ধু বান্ধব আমার 2-4 লাখ টাকা দান করছে, সেইটার উপরে আমি ঘর তুলতে গেছি। মানে আমার ভাইদের হিংসাটা সৃষ্টি হয়েছে সেখান থেকে, যে সে এতদিন কারাগারে থাকলো, এখন বাড়িতে এসে সে ঘর দর বানায় তার ছেলে মেয়ে নিয়ে সে সুখে থাকবে। আর আমরা এত জীবন বাইরে থেকেও যে আমরা কিছু করতে পারলাম না, এখন পর্যন্ত বাড়িতে গিয়ে একটা ঘর বানাইতে পারলাম না, থাকি শহরে কলোনি টলোনিতে, তো সেইটা মেনে নেওয়া যায় না। তার জায়গার অংশ সমানভাবে দেওয়া যাবে না, কারণ তার ছেলে মেয়ে আমরা পালছি, তারে সমানভাবে দিব না। কিন্তু সেই কথা আমি ওনাদেরকে বলছি যে তোমরা সমানভাবে দিও না, আমি বাড়ির অংশ চাই না। না চাওয়া সত্ত্বেও যখন তারা বললো যে তোমার দিমু না, তখন কি আমি দাবি করছি যে এলে বাবার সম্পদ কি আমি পাই না? ওরা বলতেছে যে আমরা একটু লিল্লা তোমারে দিতাম আসলাম, এখন আর দিব না। দ্য হার্ডেস্ট রিয়েলিটি ইজ দ্যাট, প্রিয় শ্রোতা, ও 18 বছর জেলে ছিল, যে অপরাধ বা যে অন্যায় করে জেলে ঢুকে গিয়েছে। যে যৌথ পরিবারে ও বড় হয়েছে, সেই যৌথ পরিবারের অনেকের মন থেকেই ও মুছে গেছে, এবং সেই মুছে যাওয়ার জায়গাটা অর্থকেন্দ্রিক, মুছে যাওয়ার জায়গাটি প্রপার্টি কেন্দ্রিক। যে সন্তানকে সে বাইরে রেখে জেলে থেকেছে, সেই সন্তানের উপরে অধিকার বাবার জায়গাটা থেকে এই মুহূর্তে চর্চা করাটা কঠিন, কারণ সন্তান বড় হয়েছে সেই যৌথ পরিবারের কাছে, কখনো চাচার কাছে, কখনো বড় আব্বার কাছে, মানে বড় জ্যাঠার কাছে, কখনো দাদুর কাছে। তারাই তাদের অধিকার রাখতে চাইছে, এবং সেখান থেকে যে ধরনের ব্লেম তার উপরে আসছে, বাবা হিসেবে সেটাকে মেনে নেওয়াটা খুব কঠিন। একটা মানুষের এর চাইতে বড় পরাজয় দুনিয়াতে আর কি হতে পারে? এবং এটাই বলছিলাম, পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এবং এটার জন্য আমি দুনিয়া থেকে চলে যাব ভাই, আমি দুনিয়াতে আর থাকবো না। আজকে আমার শেষ বক্তব্য দিয়ে আমি দুনিয়া থেকে চলে যাব। আমি একটু আপনাকে থামাই। দেখুন, আপনার অনুভূতির জায়গাটাতে আমরা বুঝতে পারছি যেটা কত কঠিন অনুভূতি। কিছুই নাই একটা মানুষের জীবনে। আর আপনার বয়স কত এখন এই মুহূর্তে?
41-এর মতো। 41 বছর বয়স আপনার। এই মানুষটার সবচেয়ে গোল্ডেন টাইমটা যেটা বলে সেটা চলে গেছে, এবং সেই 41 বছরের প্রায় অর্ধেক সময় চলে গেল কারাগারে। সেই 41 বছরের শৈশবটা চলে গেল এক ধরনের জরাজীর্ণ দারিদ্রতায়। সেই 41 বছরের জীবনের সবচাইতে সুন্দর মোমেন্ট কিছুদিনের জন্য এসেছিল, তারপরের যে স্বামী স্ত্রী সম্পর্ক সেটা চলে গেল বিশ্বাস অবিশ্বাসে এবং এক ধরনের জিঘাংসায়। এবং শেষ পরিণতিটা আপনি দেখেন, সেটা হচ্ছে সন্তান, যে দুটো সন্তানের উপর মুখ চেয়ে বেঁচে থাকবে, সেই দুটো সন্তানের ছেলেকে তার এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, মেয়ের সাথে তার দূরত্ব তৈরি হলো, সেখানেও এক ধরনের একেবারে মানে বলা যায় না সমাজে, সেখানে এক ধরনের এইরকম একটা দূরত্ব। প্রপার্টির জায়গাটাতে সে তো নাই। এই হচ্ছে তার অবস্থান, এই হচ্ছে তার পরিণতি। আমি শেষে যদি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকে আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন বা যে অবস্থা আপনার, আপনি এই জায়গাটা থেকে সাধারণ মানুষকে কি বলতে চান, কোনো উপদেশ দিতে চান? সাধারণ মানুষকে আমি এটাই বলতে চাই যে আমার মতো অপরাধ করে কেউ যেন কারাগারে না যায়। আর যে কারণে মা ছেলে মেয়ে ওরা যে কারণে দূরে চলে যায়, সেই কারণটাই ছিল শুধু আমি এদেরকে 20 বছর যাবৎ দেখিনি। রাইট। না দেখার কারণে ওদের প্রতি আমার আত্মার এমনই টান, তাদেরকে যে বুকের সাথে জড়ায়া ধরে রাখতে, কিন্তু সেই বুকের সাথে যে জড়াবো আমি, সেই বুকের সাথে জড়ানোটাকেই প্রতিবেশী এবং নিজের ফ্যামিলির অন্যান্য সদস্যরা এটারে অন্য মাইন্ডে, খারাপ মাইন্ডে নিয়ে গেছে যে আমি ওদের প্রতি অন্য কোনো নেশা করি। কিন্তু মূলত আমি যে 20 বছর পরে ওদেরকে দেখিনি, ছোটকাল থেকে এদের লালন পালন করতে পারিনি, সেই আবেগে ওদেরকে আমি বুকের কাছে টানি। কিন্তু সেই টানাটারে আমার পরিবারের বিভিন্ন সদস্যরা বা যাদেরকে টানি ওদের মনেও এমন কিছু একটা চলে আসে, বিদায় তারা আমার কাছ থেকে দূরে যায়। দর্শকদের বলা বা বাংলাদেশের বাইরের জন্য যাতে এমন কিছু ঘটনা আর না ঘটে, কেউ যেন এমন দূরত্ব না হয়, সেটাই আমার আবেদন। এখন মূল কথা যত ছেলে এবং মেয়ে, মা, এই তিনটা লোক যত সময় আমার পাশে না পাবো আমি আর দুনিয়াতে বেঁচে থাকার মতো আমার কোনো ব্যবস্থা নাই। ওকে প্রিয় শ্রোতা, দ্য মিস্ট্রি লাইফ উই ক্যান সে, দিস ইজ দ্য হার্ডেস্ট রিয়েলিটি। অপরাধ আসলে কোন জায়গাটায় ছিল, কার কি ভুল, সেটাকে জাজমেন্টের জায়গাটাই নিয়ে ওনাকে আসলে সাবজেক্ট হিসেবে চিন্তা না করে, ঘটনাটাকে বিবেচনা করে আপনার যদি এখান থেকে কিছু শেখার থাকে, এরকম জীবন যেন কোনো শাহজাহানের না হয়, এটুকু বলেই আমরা আজকের এই যাহা বলিব সত্য বলিবর মূল জায়গাটি যেটা, সেটা হচ্ছে অপ্রিয় সত্য উদ্ঘাটন, সেই পর্বটি শেষ করছি। তবে তার আগে প্রিয় শ্রোতা, আপনাদের বলে রেখেছিলাম যে আজকে আমাদের সাথে এক্সপার্ট প্যানেল থেকে যোগ দিয়েছেন প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহেল রানা, যিনি এতক্ষণ আমাদেরকে শুনেছেন। তো এই মুহূর্তে ফোনে তার সাথে আমি যোগাযোগ করছি এবং তিনি কি বলতে চান এই পুরো ঘটনা শোনার পরে, সেটা আপনাদেরকে আমি শোনাতে চাই। তো সোহেল রানা, আপনি তো শুনলেন, আপনার কি বলার আছে? আচ্ছা, আমি বলছি যেটা হচ্ছে যে লোকটি ছোটবেলা অনেক কষ্ট করে বড় হয়েছে এবং অল্প বয়সে সে বিয়ে করেছে, বিয়ে করার পরে ওয়াইফকে নিয়ে তার সন্দেহ সৃষ্টি হয়েছে। সন্দেহ সৃষ্টি হওয়ার পরে তার বিশ্বাসটা আর ওয়াইফের প্রতি থাকেনি, যার কারণে সে তার ওয়াইফকে খুন করে ফেলেছে। এটা কম্বিনেশন অফ অ্যাগ্রেশন থেকে এসেছে আর কি, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার যে কম্বিনেশন, সেটা থেকে সে এই কাজটা করে ফেলেছে। মনোবিজ্ঞানের জায়গাটা থেকে ব্যাপারটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে? মনোবিজ্ঞানের জায়গা থেকে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আসলে ভালোবাসা দুইটা কারণে, দুইটা ফ্যাক্টরের মাধ্যমে হয়ে থাকে। একটা অর্থাৎ পছন্দ করা, আর এটা হলো ইনফ্যাচুয়েশন অর্থাৎ অন্ধভাবে বিশ্বাস করা। যখন মানুষের প্রতি তার পছন্দ থাকবে এবং অন্ধ বিশ্বাস থাকবে, তখনই ভালোবাসা হবে। যখন পছন্দ থাকবে না আবার অন্ধবিশ্বাস থাকবে না, তখন কিন্তু ভালোবাসা হবে না। তো এই লোকটার মধ্যে যখন সন্দেহ সৃষ্টি হয়ে গেছে, তার মধ্যে সেই যে অন্ধভাবে যে মেয়েটাকে ভালোবাসতো, সেটা কিন্তু আর তার মধ্যে ছিল না। আর হ্যাঁ, অন্ধভাবে যেহেতু বিশ্বাস করতে পারতেছে না, সেই ক্ষেত্রে তাকে আর পছন্দও করতে পারতেছিল না। পছন্দ না করার কারণে তাকে সে খুন করে ফেলে। এটা হচ্ছে সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশন আমাদের পক্ষ থেকে। আচ্ছা, আপনি এই জায়গাটা থেকে সোশ্যাল কনটেক্সটে কোনো মেসেজ দিতে চান কিনা? কারণ সোসাইটিতে তো এই ঘটনা একেবারেই আলাদা না, এরকম ঘটনা হরহামেশাই আমরা দেখে থাকি। তো এই জায়গাটা থেকে আপনার কি বলার আছে সাধারণ শ্রোতা যারা আছে তাদের উদ্দেশ্যে? যদি কোনো কারণে কারোর প্রতি বিশ্বাস ভেঙে যায়, হ্যাঁ, বিশ্বাস ভেঙে গেলে তখন তাকে সেই কনফ্লিক্টটা এড়িয়ে চলতে হবে। সেটাকে আমরা বলি কনফ্লিক্ট অ্যাভয়েডেন্স ক্যারেক্টার। যখন কারোর প্রতি অবিশ্বাস জমে যাবে, তাকে আমরা অ্যাভয়েড করে যাব, কারণ অবিশ্বাস সৃষ্টি হয়ে গেলে আর তার সাথে সম্পর্ক করা সম্ভব না। এটা হচ্ছে সমাজের প্রতি আমার সাজেশন বা ওপিনিয়ন, যে যখন মানুষের প্রতি বিশ্বাস ভেঙে যাবে, তখন তার সাথে সম্পর্ক টিকে রাখা সম্ভব না।
হ্যাঁ, যদি কারো বিশ্বাস ভেঙে দেয় তখন আর কখনোই সেই রিলেশনশিপ বিল্ড আপ করা সম্ভব না। ওকে স্যার, আমরা যেটা দেখলাম যে শাহজাহান সাজুর জেল খাটার পরবর্তী যে জীবন, সে যে সাধারণ জীবনে ফিরে আসতে চাচ্ছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন, তার পরিবারের মানুষ যারা রয়েছেন, তারা তাকে সেভাবে আর রিসিভ করছেন না, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? সে যেহেতু এখন আইসোলেটেড, অর্থাৎ একাকিত্ব ফিল করতেছে, একাকিত্ব কারণে তার মধ্যে অনেক সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে, সেটা ডিপ্রেশন হতে পারে, ফ্রাস্ট্রেশন হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, আরো অন্যান্য সিমটম দেখা যেতে পারে। সেই ক্ষেত্রে তার বয়স যেহেতু 41 বছর, বয়স কিন্তু খুব বেশি না, সেক্ষেত্রে সে বন্ধুত্ব সৃষ্টি করতে পারে অন্যান্য লোকদের সাথে। বন্ধুত্ব সৃষ্টি করার মাধ্যমে সে হাসি খুশিতে থাকবে সবসময়। সেই ক্ষেত্রে তার মধ্যে যে আইসোলেশনটা কাজ করে সেটা কিন্তু কেটে যাবে। আচ্ছা, প্রথম ধাপ। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো এই জায়গাটা থেকেই, সেটা হচ্ছে তার সাথে যে ব্যবহারটা করা হচ্ছে, তার পরিবারের সদস্যরা যে ব্যবহারটা করছে, বা সমাজের মানুষজন অন্যভাবে যে দেখছে যে এত বছরের জেল খাটা একজন আসামি একটু অন্যভাবে দেখছে, এটা কি আসলে ঠিক ব্যবহার আপনি বলবেন? যে সমাজে বসবাস করছে সে সমাজের মানুষ অন্যভাবে তাকে দেখছে, অলরেডি তাদের মধ্যে একটা স্কিমা সৃষ্টি হয়ে গেছে, মানে মেন্টাল স্কিমা, মানসিকভাবে একটা তার প্রতি স্কিমা সৃষ্টি। এখন সে যদি ভালোভাবে জীবনযাপন করতে চায়, সেক্ষেত্রে সেই সমাজে মানে যে জায়গায় সে এখন বসবাস করছে সেখান থেকে কিন্তু সে লাইফ লিডটা করতে পারবে না প্রপারলি। সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে যেটা হতে পারে, সে যদি ফিল করে যে না, আমি যেহেতু আমাকে এখানে সমাজের মানুষগুলো আমাকে গ্রহণ করছে না, সেই ক্ষেত্রে আমি মাইগ্রেট করতে পারি, মাইগ্রেট করে অন্য জায়গায় চলে যেতে পারি, বা আরেকটা সমাজে চলে যেতে পারে, বা গ্রাম থেকে শহরে যেতে পারে, তার পছন্দের জায়গায় চলে যেতে পারে। সেখানে গিয়ে সে নতুন বন্ধুত্ব সৃষ্টি করতে পারে, নতুন বন্ধুত্ব সৃষ্টি করার মাধ্যমে তার কষ্টকে সে দূর করতে পারে, সেটা তার প্রতি একটা সাজেশন হতে পারে। ওকে সোহেল রানা, আপনাকে অনেক ধন্যবাদ, আশা করছি ভবিষ্যতেও আপনাকে আমরা পাবো। থ্যাংক ইউ, আমি থাকবো আপনাদের সাথে সবসময়। জি, সবাইকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে রয়েছিলেন আজকে এক্সপার্ট প্যানেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহেল রানা, যিনি আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন।